প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই দেশ ও দশের কথা এই শোটি। আপনারা জানেন বাংলাদেশের রাত ৯টায় এটি সরাসরি সম্প্রচার হয় এবং দিনক্ষণ হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার। আমাদের সাথে অতিথি থাকেন আমাদের সবারই প্রিয় শেখ ফরিদ ভাই। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। স্বাগতম এবং আপনার দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই। শেখ ফরিদ ভাই, আমরা বাংলাদেশে প্রত্যেক দিন দেখতে পাই যে আজকের দিন শেষ হলে কাল নতুন নতুন সার্কাস, নতুন নতুন ঝামেলা, নতুন নতুন এমনকি যে জিনিসগুলো আশা করি না তাও ঘটে। অর্থাৎ আমরা এখন এই হালের খলিফারা ইসলামের ধারক বাহক, জামাত ইসলাম 1971-এ তারা ধারক বাহক ছিল, এখন তারা ধারক বাহক হয়েছে এবং বলছে যে এই সংস্কার যদি আপনি না মানেন, ইউনুসের সংস্কার, লোকটারে কেউ থামান খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড়ের সংস্কার যদি আপনি না মানেন, তাহলে কি এই সংস্কারের দায়িত্ব যদি অবহেলা করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। আপনি যদি আমাদেরকে অর্থাৎ জামাতে ইসলামকে শত্রু মনে করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনের শত্রু হিসাবে চিহ্নিত হবেন। চারটিখানি কথা না কিন্তু শেখ ফরিদ ভাই, আপনি যদি সংস্কার না মানেন তাহলে আপনি কি হয়ে গেলেন? আপনি কোরআনকে অবমাননা করলেন। মানে এই সংস্কার হচ্ছে কোরআন। এবং আপনি যদি ঘুণাক্ষরে জামাত ইসলামের বিরোধিতা করে বলছেন জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, আপনি কি জাহান্নামী শেখ ফরিদ ভাই? এরা যে কথা বলছে, এদের ভাষায় তো আমরা শুধু জাহান্নামী না, হাবিয়া দুজকে যাব। দুজকের মধ্যে সবচেয়ে বড় দোজক হচ্ছে হাবিয়া। আমি বুঝতে পারলাম না, কঠিন দোজক। এই দোজক আমরা জানতাম যে কোরআন নাজিল হয়েছে হেরার গুহায় বা হেরা পর্বতের গুহায়, আর কোরআন নাজিল হয়েছে মুহাম্মদের উপরে, তাই না, আরবে। কিন্তু এখন কি আমার কাছে মনে হইতেছে কোরআনকে নতুন করে মগবাজারে 501 ওই মগবাজারে জামাত ইসলামের অফিসে নাজিল হইতেছে কিনা, আর নতুন নাম সূরা মগি হয়ে গেছে কিনা আমি এটা বুঝতে পারছি। এদের নবী এখন শফিকুর কিনা, আর মানে এদের উপরে নাজিল হয় নবীর হইলো শফিকুর, শফিকুর থেকে ট্রান্সফরমার দিয়ে সেটা দেওয়া হয় এই যে শিবিরের জামাতের যত সেলা পেলা আছে তাদের কাছে। আপনি দেখেন এই কথাটা যদি আপনি আমি বা আমাদের মতো যারা মুক্ত চিন্তক তারা বলা তো দূরের কথা, এটা যদি কোনো আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, ইভেন বিএনপি লোক এই ধরনের কোনো কথা বলতো, এতক্ষণ দেশে আগুন জ্বলে যেত। প্রত্যেকটা বাইতুল মুকাররম টু মানে পুরো ঢাকা শহর কেঁপে উঠতো, হাট হাজারি কেঁপে উঠতো, যেটা হচ্ছে হেফাজতে পাকিস্তানিদের ক্যান্টনমেন্ট চিটাগাঙ্গের হাট হাজারি। আর বাইতুল মুকাররম তো জামাতের অফিস, এটা তো আপনি আমি সবাই জানি। বাইতুল মুকাররম আগেও ছিল, এখন অফিসিয়ালি বাইতুল মুকাররম এটা জামাতের, তারপর চরমনার পীরদের, মানে আনঅফিসিয়াল একটা অফিস। এটা কেউ মানুক আর না মানুক, অলরেডি তাদের যে আব্বা জান আছে না, ওই যে রুহানি আব্বা বা রুহানি খলিফা এরদোগান, সে কিন্তু একটা কবিতা বলে, কবিতা নাকি লিখেছে শুনছি, কে যেন বলেছে যে মিনার হচ্ছে তার বায়োনেট আর মসজিদ হচ্ছে তার সেনানিবাস। এই ধরনের কবিতাও আছে, তারা এগুলো পাঠ করে। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যে যে বিষয়টা এখানে দেখালেন আমাদের, এটা মানে বাংলাদেশ নাকি 5 লাখ, কি 5 লাখ হাফেজ আছে নাকি 6 লাখ এটা বলে দাবি করে, অথচ তাদের মাদ্রাসায় 5 লাখ। তাহলে 5 লাখ মাদ্রাসা হলে তো মিনিমাম 20 লাখ হাফেজ থাকার কথা। এখন কিন্তু তারা কেউ ক্ষেত্রে, এখন চরমনায়ের পীর নীরব, এখন সরসিনার পীর নীরব, ইভেন যাদের আমরা সুফিপন্থী বলি তারাও কিন্তু এখনো কিন্তু ফতোয়া আসে নাই। এই মাসুদের বিরুদ্ধে কিন্তু এখনো ওই যে মৌলানা গাবগাছি আছে না। আবার দর্শকদের উদ্দেশ্যে বলি, এই মৌলানা আব্বাসীকে যে আমরা গাবগাছি বললাম, আমি বললাম আর কি, এটা আবার আমার দোষ দিয়েন না, আসাদ নূরের দোষ দিয়েন না। এটা আপনাদের যে মৌলানা রফিক পেদানি 36 ইঞ্চির যে মৌলানা, তিনি তাকে উপাধি দিয়েছিলেন মৌলানা গাবগাছি। অবশ্যই এটা অদ্ভুত ব্যাপার। আপনি দেখেন, আপনি আসাদ নূর এটা মানে আপনি নোটিশ করছেন কিনা আমি জানি না, মৌলানা এই আব্বাসী কি লেখে জানেন? তার নামের আগে লেখে সৈয়দ আর পিছে লেখে আব্বাসী। আচ্ছা, একটা লোকের কোনোদিন 2 বংশ হয়? মনে করেন আপনি লিখলেন তালুকদার মোহাম্মদ আসাদ নূর ভুইয়া, এটা কি হয়? আচ্ছা, বাদ দেন। এরা 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 ধরেন যেমন মিজানুর রহমান আজারি কাফের, এই ফতোয়া দিছে কি গ্র্যান্ড মুফতি আব্বাসী। এখন স্বঘোষিত আমরা ওই শুধু মানে যদি একটু বোঝার চেষ্টা করি যে জামাতের এই যে নেতাটা, আমরা যদি চেহারা মোবারক একবার দেখি, স্বয়ং নবী তো, মানে এই আরেক জিন্দাপীর একটু পরে দেখতেছি, এই আরেক নবী, এক জাকির নায়কের মতো দাঁড়ায় আছে এবং বলতেছে যে আপনি জামাত ইসলামের বিরোধিতা করলে কোরআনের শত্রু। আপনি এই সংস্কার লোকটাকে কেউ থামান খ্যাত। ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন নাস্তিক, কেউ কেউ বলেন সে খ্রিস্টান হয়েছে, নাস্তিক, জীবনে নামাজ কালাম পড়ে না, তারে বানাই দিয়েছেন নবী। তাদেরই আরেক জামাতের আরেক নেতা, একজন ইসলাম প্রচারক, নাম হচ্ছে কাজী ইব্রাহিম। উনি তো বলছেন যে উনি নবী, ইউসুফ নবী। ইউসুফ নবীর ব্যাপার না। এই মাসুদের বক্তব্য কিন্তু আপনি খণ্ডন করতে পারবেন, কথার কথা বলবেন এটা ইসলামের কেউ না, কিন্তু একজন মুফতি কিন্তু ইসলামের, মানে সে ইব্রাহিম বলছে, তার বক্তব্য কিন্তু ফেলে দিতে পারবেন না, মানে তারটা ফেলে দিতে গেলে বিশাল ব্যাপার।
ভাই আপনি রে ভাই, একটা জিনিস কই যায় আর কি খাই? ইসলাম এরকম বলৎকার হয়ে যাবে এদের কাছে আর মানুষজন। আর বলে আপনারা আমার মতো লোকের নাকি ইসলামের ক্ষতি করে। আচ্ছা, এরা যে ইসলামের ক্ষতিটা করতেছে এরা বুঝে, এ বোধ শক্তিটা এদের নাই। আমরা রাজনীতির বিষয়ে থাকি, ওদিকে না গেলাম, কিন্তু একটু মনে করাই দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদের বললাম, আপনারা যারা মনে করেন আমরা ইসলামের ক্ষতি করি, আমরা মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা বেকারত্ব দূর হোক, এগুলো আমরাও চাই, তারা ভালো থাকুক আমরা চাই। আমরা মাদ্রাসা ছাত্রের শত্রু না, আমরা ইসলামের শত্রু না, আমরা যারা মৌলবী যারা ধর্ম ব্যবসা করে তাদের আমরা সমালোচনা করি এবং তা করবই, সেটা অন্য বিষয়। আর এখানে আমরা, আপনি দেখেন রাজনীতির নামে এরা ধর্মকে কিভাবে ব্যবহার করলো। এই যে ভাষা আন্দোলন, যে তারা কাফেরের ভাষা বলতো, এখন কারেক্ট বাংলা ভাষা, এটা এখন প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, জামাতের সমালোচনা করলে, জামাতকে শত্রু মনে করলে কোরআনের শত্রু, এটা কি করে সম্ভব? পৃথিবীর কেউ আজ পর্যন্ত এই ধরনের দাবি করেছে কিনা? এই জামাতেরা যেমন একই সাথে তারা শিবির কিন্তু পৃথিবীর 3 নম্বর সন্ত্রাসী সংগঠন। পাশাপাশি এই যে কৌমি ঘরনা লোকেরা, মানে তাদের মধ্যে এরা যাদের কাফের বলে, এদের যাদের মানে ইসলামের বহির্ভূত বলে, এমনি তারা বলে না। যাই হোক, তারা একে অপরকে বলেই থাকে, সেটা আলাদা। আপনি দেখেন কোন বাইতুল মুকাররম থেকে বিবৃতি নাই, শর্ষিনা পীরিয়া থেকে বিবৃতি নাই, আব্বাসের কাছ থেকে বিবৃতি নাই, যিনি প্রতি সেকেন্ডে কাফের ঘোষণা করেন সুযোগ পাইলেই, তাদের কোনো বিবৃতি নাই, চরমনায় বিবৃতি নাই। তার মানে বোঝা গেল চোরে চোরে হালি। মজাই লাগতেছে। হ্যাঁ, চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরে শালি। এরা তলে তলে উপরে যত বিরোধিতা করে, তলে তলে তারা এক। জনগণ তো বুঝিনুক যে জামাত ইসলাম কি, আমরা বলতে চাই না, তারা জানুক। তৌহিদি জনতারা এখন আর, ও ভালো কথা, তৌহিদি জনতারা কি মারা গেছে নাকি, ইন্নানিল হয়ে গেছে নাকি? মানে বাংলাদেশের তৌহিদি জনতা ইন্নানিল, এখন আর তাদের দেখেন ধর্মীয় অনুভূতি জাগে না, এখন আর এই যে ধর্মীয় বলছে এই দেখেন আমাদের এই যে গণজাগরণকে কাউন্টার করে ইসলামপন্থীদের এই যে গোত্র হেফাজত হইলো, তারা বললো হেফাজত ইসলাম, ইসলামের হেফাজত তারা করবে, আল্লাহর হেফাজত করার দরকার নাই, মোহাম্মদের দরকার নাই, তারাই হেফাজত করবে, সেই ইসলাম এখন আছে। আরেকটা এখন শুনতেছে আমরা জামাতকে না ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ডাক্তার শফিকুর রহমান ইসলামকে ক্ষমতায় আনতে চায়। ইসলাম ক্ষমতায় আইসা করবে কি? সে কি 2টা বিয়ে করবে? দুইটা কেন, আপনি ভুলে গেছেন দেখি, আপনি ইসলাম কিচ্ছু জানেন না। 4টা করবে, দাসী রাখবে, বাদী তো রাখবে। কে হবে ইসলামের বউ? এইবার তো বিগ কোশ্চেন, যারা এই যে এদের যারা কিছু মডারেট আছেন, এদের সমর্থন করেন, তাদের বলি 4টা তো বিয়ে করতে পারবেন। যারা এই যে 3 তালাক আর দিতে হবে না, 1 তালাকই কাফি, আর দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না। এটা কি বাই বাংলাদেশের? দ্য ওয়ে, ভাই ইসলাম কি ছেলে না মেয়ে? এটাই তো বুঝলাম না। যদি নুরুল ইসলাম লেখেন তাহলে ওটা ছেলে, যদি আসাদ নুর ইসলাম লেখেন, ফরিদুল ইসলাম লেখেন ছেলে, আর যদি লেখেন তসলিমা ইসলাম তাহলে মেয়ে। কোন ইসলাম ক্ষমতায় আসবে? ওকে, এটা জামাতের আসবে, আমির তো বলছে। এটা আসলে আসবে, এটা আসবে হলো জিন্না ইসলাম, জিন্নাস ইসলাম। রুটিয়া ওই যে দারু, ওই যে মদ খাওয়া সুয়ার খাওয়া ইসলাম আসবে। সেটার কথা বলছে মনে হয়। আমি গতকালকে আহ, জি। একটা জায়গায় বেড়াতে গেছি, খুব সুন্দর হাওয়া বইতেছিল, বুঝছেন? তো শেখ ফরিদ ভাই, আমি তো আসলে এই টপিকগুলো আপনি খুব ডেপথ নিয়ে কথা বলেন। আমি কালকে পার্কে বসে বসে, পার্ক ঠিক না, পার্কের পাশে একটা বাড়ির পাশে বসে আমি একটা ভিডিও করে ফেলছি এই বিষয় নিয়ে। আর এই যে ইসলাম, মানে এই মাসুদ মাংস কমা মাসুদরে নিয়ে হুম, 10-15 মিনিটের পরে ভাবছিলাম ভিডিওটা আপলোড করব না। তো এর মধ্যে ভিডিও এডিটও করে রেখে দিছি। আপনার সাথে আমার শোটা হইলো কাকতালীয় এই বিষয় আর কি, এই প্রসঙ্গে। আমি জানতাম না যে এটা আপনি উপস্থাপন করবেন। এবং আমি ভাবছিলাম যে আসলে বাংলাদেশের মুসলমানরা অনেক হিংস্র, অনেকের মধ্যে দেখছি উগ্ররা, কিন্তু সাধারণ মুসলমান যারা, আমরা যে গ্রামগঞ্জের মুসলমানকে দেখি, একটু বাউল গান শোনে, একটু মানে সব সব কিছু আছে, মসজিদও যায়, তাদের মধ্যে কি আসলে বোধ বুদ্ধি এতটা নেমে গেছে যে ইসলাম নিয়ে দেখেন এই যে ধৃষ্টতা দেখেন। বাংলাদেশের কোনো নাস্তিক যাদেরকে বলেন, আমারে অনেকে চেনে, মোহাম্মদের নামটা মরুর ডাকাত হিসাবে এস্টাবলিশ করে ফেলছে, আমার এটা ইচ্ছা ছিল না, হয়ে গেছে। তো হয়ে গেছে। এখন বা অনেকে অনেক কিছু করছেন, বলছেন, কিন্তু তার চেয়েও তো খাতারনাক হচ্ছে এই কথা, মানে নিঃসন্দেহে। দেখেন কোরআনকে অবমাননা করবেন যদি আপনি সংস্কার না মানেন, মানে কোরআনের দায়িত্ব নিয়ে নিছে। এবং জামাতের বিরোধিতা করলে কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবে, মানে আপনাকে নিধন করবে 1971-এর মতো। জামাতের আমির বলতেছে সে ইসলামকে ক্ষমতা আনতে চায়। আবার এইখানে দেখেন এরা ছেলেপেলেদের রিক্রুট করে 5ম শ্রেণী পাশ করলে ছাত্র শিবিরে ভর্তি করতে হবে। বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই, বিএনপি জামাত, মানে জামাত বাদে বিএনপি বলেন, আপনি এরশাদের পার্টি, সেই জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, আর অন্য যে কোনো দল এই দৃশ্যটা দেখায়নি যে ক্লাস 5-এর একটা শিশুকে তারা রাজনীতিতে ঢুকিয়ে দেয়। এবং মানুষ এটা শুধু চুপচাপ বসে আন্তর্জাতিক, আছে। মানে মানে যেখানে শিশু শ্রম নিষিদ্ধ, সেইখানে তারা শিশু রাজনৈতিক কর্মী বানাইতেছে, এবং এগুলো কিন্তু তারা জঙ্গি হিসেবে তৈরি করবে। এরা শুধু মনে করেন না, এরা কেন যাচ্ছে জানেন? কারণ শিশুদের তো দ্রুত আপনি ধর্মের নামে তাদের আপনি বলির পাঠা বানাইতে পারবেন, তাদের দিয়ে আপনি মারাইতেও পারবেন, মারতেও পারবেন, কারণ তারা তো বুঝে না। একটা ম্যাচিউর, মনে করেন একটা মানুষ ম্যাচিউর 18 বছর হয়েছে বা 20 বছর হয়েছে, তাকে আপনি এত দ্রুত তা করাইতে পারবেন না, যা একটা
12 বছর 13 বছরের, যেটা আফগানিস্তানে করতেছে, পাকিস্তানে করেছে, 10-12 বছরের বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তারা ট্রেনিং করিয়েছে, কাফের মারতে হবে, এগুলো তাদের শিখিয়েছে। তো এরা এই পলিসি নিয়েছে, এরা জানে যে ভাই নির্বাচন করে কোনো আফগানিস্তানে শেখ ফরিদ ভাই একটু যদি থামাই, আপনি চমৎকার একটা পয়েন্ট তুলছেন যে এরা এই ক্লাস 5-6 এর বাচ্চাগুলোকে নিয়ে কি বানায়, তাদের মস্তিষ্ক বের করে মাথা থেকে, মানে এটা প্রতীকী বুঝেন, হাইপোথেটিক্যালি বলি, মস্তিষ্কটাকে বের করে গোবর বা উটের পেচ্ছাপ, গরুর মুদ, এগুলো একত্রিত করে না ঢুকাইলে পরে এরকম হয় কি করে? দেখেন, নারীকে লাথি মারছে এই ছেলেটা, একজন নারীর পেছন দিক থেকে, কত বড় কাপুরুষ হইলে পরে, নারীকে তাও পেছন দিক থেকে লাথি মারছে, হ্যাঁ, সে পুলিশের কাছে যে হাসে, কত বড় গর্ধব, কত বড় অসভ্য, কত বড় অমানুষ হইলে পরে। এবং তাদের যারা শিক্ষা দিছে তারা কত পাষণ্ড, দাঁত কেলায় হাসে, অপরাধ সিনাপে চরিপে চরি ফেরবে সিনা জরি। তারা দেখেন একটা নির্লজ্জ, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমরা তো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, অপরাধ বোধ নাই, কারণ ওই যে যেটা বললেন, মগজে যদি ভাই গোবর দিত, উটের মূত্র দিত, তাও এত ক্ষতি করতো না। এদের ভিতরে তো আপনার ঘৃণার জন্য, ঘৃণা তো আর খারাপ, গোবর থাকলেও একটা কাজ হইতো, ক্ষতি করতো না মানুষ, উটের মূত্র গরুর মূত্র থাকলেও ক্ষতি হইতো না। এদের কত ভিতরে বড় মগজ ভাই নির্লজ্জ দেখেন, আমরা দেখি সবসময় পুলিশ হাসে, আসামি মুখটা বন্ধ করে রাখে, এ হাসতেছে আর পুলিশ বেজার দেখেন। আর আরেকটা জিনিস দেখেন, ওসি বলছেন গ্রেপ্তার, 75 মিনিট পর নারীকে লাথি মারা সেই আকাশের স্ট্যাটাস, এই সন্ত্রাসীর নাম আকাশ, সে জামাতের কর্মী, এবং সে স্ট্যাটাস দিতেছে থানায় বসে। ইউনুস কাদের পৃষ্ঠপোষকতা করছে দেখছেন? জঙ্গিদের হাতে থানার মধ্যে মোবাইল দিয়ে দিচ্ছে, সে স্ট্যাটাস দিচ্ছে, সে হাসছে হি হি করে। কত বড় নির্লজ্জ এরা, পুরুষ, কত বড় কাপুরুষের দল জামাত ইসলাম দেখেন। এখন আপনাকে আপনার মাধ্যমে একটা জিনিস জানাই, এই আকাশ নাম দেওয়াটা কিন্তু একটা ষড়যন্ত্র অংশ হইতে পারে, আর আসল নাম দেয় নাই আইনের ফেরকার করার জন্য, এমন হইতে পারে নাম আকাশ না। না, এরা তো ভাই, এরা তো চোরাগুপ্তা, এরা আইডেন্টিটি লুকায়, এরা গর্তে থাকে। আর এদের যে দল জামাত ইসলাম, কত বড় কাপুরুষ হইলে পরে ভাই, আপনি আপনার শত্রুর মা বোনদেরকে কি আপনি আপনার মিত্রবাহিনীর কাছে ধরে নিয়ে দিয়ে আসবেন নাকি? কোনোদিনই কোনো সুপুরুষ তো এই কাজটা করবে না। অন্ততপক্ষে হ্যাঁ, তুমি আমার শত্রু, তোমার সাথে আমি ফাইট করবো, শেখ ফরিদ আমি আপনাকে দেখতে পারি না, আপনার সাথে আমি মারামারি। আপনার মা বোনদের, এই কাপুরুষের দল জামাত ইসলাম আমাদের মুক্তিযোদ্ধাদের মা বোন, হিন্দু নারীদেরকে ধরে ধরে ক্যাম্পে দিয়ে আসছে পাকিস্তানিদের কাছে, ওরা নিজেরাও ধর্ষণ করেছে। কত বড় কাপুরুষ হলে দর্শক কারা হয়? কাপুরুষরা হয়, যাদের পুরুষত্ব নাই। কাপুরুষ এবং যারা হিংস্র হায়েনা, একই সাথে দুইটা মানুষ, মানুষত্ব প্রত্যেকটা থাকেই না, এটা তো হতে পারে না। এরা শুধু এটা করে হায়না না, তো ধর্ষণ করে না ভাই, হায়না তো ধর্ষণ করে না, হায়নার সাথে তুলনা করা যায় না। পেটে খিদে আসে খায় ধইরা। সে তো দর্শন করে না, কিন্তু আপনি একটা ভালো কথা বলছেন, কোন প্রাণী কিন্তু বলাৎকার করে না, শিশু বলাৎকার করে না। এটা একটা অদ্ভুত ব্যাপার না, ভালো কথা মনে করে দিচ্ছেন। কোন প্রাণী আন্ডার এইজ, আমরা দেখেছি আন্ডার এইজ কোন প্রাণীর উপরে আরেকটা মানে আমরা যদি বয়স্ক প্রাণী দেখি, সেটা ওরা ওরা ম্যাচিউর না হলে যায় না, কিন্তু এই দেশে দেখেন আমরা সরাসরি 5 বছর পৃথিবীর ভাই কোন প্রাণী পাবে না পেছন দিক থেকে আক্রমণ করে। সে শিকার করতে পারে, বাঘ পেছন দিক থেকে শিকার করতে পারে, আক্রমণ ঝগড়া সে পেছন দিক, সে সামনে যায় দেখবেন একটা ষাঁড় একটা সামনে আগে আগে তাকে চ্যালেঞ্জ করে। কুকুর দেখবেন এক পাড়ার এক কুকুর মুখোমুখি মারামারি করতেছে। এবং এবং যখন কোন একটা প্রাণী স্যারেন্ডার, মানে সে যদি শুয়ে পড়ে, পেট দেখায় ফেলে বা লেজ নামায় ফেলে, তখন অপর প্রান্ত যত শক্তিশালী থাকুক তার একটা রণক কৌশল আছে, মারামারির তাদের মধ্যে ব্যক্তিত্ব আছে। এরা তো কাওয়ার্ড, পেছন দিক থেকে নারীটাকে লাথি মারলো আবার হাসে। আরেকটা জিনিস দেখছেন আপনি, তার পক্ষে একটা লোক তাকে থামায় নাই কিন্তু, পুলিশ ছাড়া, পুলিশ টেনে দেওয়ার চেষ্টা করেছিল। আপনি খেয়াল করেন, আসলে এদের কি শেখানো হয় জানেন? আমি আপনাদের বলি, যারা জামাত করে তাদের শেখানো হয় জামাত ছাড়া পৃথিবীর কেউ মুসলমানই না। এই যে ঘৃণাটা তাদের চাষাবাদ করা হয়, তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপি মুসলমান মনে করে না। আর ওইখানে যারা ছিল তারা তো বামপন্থী, যদি তারা সিংহবাম, আমরা দেখেছি, আমি আমার ভাষায় তারা সিংহবাম। তো সিংহবাম বলতে আবার আমি ভিন্ন, মানে বিপ্লবীদের কথা বলতেছি না, যারা সিংহবাম আমি তাদের বলি যারা মুক্তিযুদ্ধে 71-এ কিন্তু অনেক বামপন্থী বিরোধিতা করছে, এটা তো আপনি জানেন। সব বাম কিন্তু মুক্তিযুদ্ধে ছিল না, তারা কিন্তু একটা শ্রেণী বলছিল যে 71-এ মুক্তিযুদ্ধ হচ্ছে দুই কুত্তার কামড়াকামড়ি, ইউনো, এটা আপনি অবশ্যই জানার কথা, অনেকেই জানে। এটা ওই শ্রেণীদের আমি সিংহবাম বলি, অনেকে আবার ভুল বুঝে। প্রতিবাদ, আপনি অন্যায়ের প্রতিবাদ যে কোনো ব্যক্তি করতে পারেন, সারা পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদের প্রতি আমার সমর্থন আছে, অথবা তাদের সাথে একমত না হলেও আমি তাদের বিরোধিতা করি না। কিন্তু এই সিংহবাম যারা, এরা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এটা আমাদের মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতা করা আর শেখ হাসিনার সমালোচনা করা এক না। আপনি শেখ হাসিনার 1 লাখ বার সমালোচনা করেন, তাতে আমার যায় আসে না। এটা না, আমি 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 যদি আওয়ামী লীগ করতাম তবু আমি বলতাম না যে তুই একটা সমালোচনা করিস, করলে আমিও তার কাউন্টার দিতাম, তাই না? কিন্তু 71-এ কিন্তু এই সিংহবামেরা কিন্তু তারা 1971 সনে ঠিক জামাত আলবদ রাজাকারদের মতোই তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এটা যারা আজকের তরুণরা অনেকেই এটা জানে না, ভুলে গেছে, মনে করাই দেওয়ার জন্য বললাম। যে আপনি আর কিছু আমাদের দেখেন, আজকের এই 2 দিনে 24 ঘন্টা বা 48 ঘন্টা কি কি ঘটলো জনগণের সাথে, আমরা কথা আমি কত কিছু দেখাই ভাই, আর কি, মানে আমি খুবই মানে
বাংলাদেশের নাগরিক হিসাবে অবাক হয়ে যায় কি হইতেছে। যেমন এই যে গফুর সেই মজার ফরাদ মাজারের পার্টনার সারা জীবন লিভ ইন করে আইসা বলেন যে ভ্যালেন্টাইন্স ডে আমাদের সংস্কৃতি না। সেই লোক বলতেছে গরুর যে বুদ্ধি আছে সেটা অনেক মানুষের নেই, কারণ গরু ছাগল তামাক পাতা খায় না, কিন্তু অনেক মানুষ ক্ষতিকর জেনেও খায়। আচ্ছা, এই ফ্রড মজার সে যে সাধুসঙ্গ করে, সে যে লালনের এক বিশাল মুরিদ দাবি করে, ওখানে বসে গাঁজা খায় না? নিয়মিত গাঁজা খায়। তার গরু ছাগলের চেয়ে খারাপ বললো। তার অলিখিত ভাতারের আশেপাশে ম্যাক্সিমাম লোক গাঁজা খায়, আমরা তাদের চিনি। এমনকি তার যে লিভিং পার্টনার বলেন আর ভাতার বলেন, প্রিয় দর্শক আবার রাগ করবেন না, রংপুর অঞ্চলে মানে নর্থ বেঙ্গলে উত্তরে, বাংলাদেশের উত্তরে ভাতার মানে জামাই, রাগ করেন না, আপনারা আবার ভুল বুঝেন না আমাদের। হ্যাঁ, যেমন মাতারি ইয়েতে বরিশাল জেলায় মাতারি বলে নারীদের বোঝায়, আমাদের জামালপুর অঞ্চলে রংপুরে বলে, আমাদের অঞ্চলে আবার মাতারি বললে আপনারা মারতেও পারে। তো যাই হোক, ভাষার ব্যাপারে আলাদা, সেই জন্য এটা বললাম। আসলে এই যে দেখেন, উনি বললো ইনি সেই মহিলা যিনি বলেছেন ভ্যালেন্টাইন্স ডে, আমার এটা আপনি মনে করে দিয়ে ভালো করেছেন, ভ্যালেন্টাইন্স ডে আমাদের সংস্কৃতির সাথে যায় না। আচ্ছা, মানলাম তার কথা, আমাদের সংস্কৃতির সাথে যায় না, কিন্তু লিভ টুগেদার করা কিভাবে গেল? তারপরেও আবার একজন বিবাহিত, মানে ফরদ মাজাহার একজন বিবাহিত ব্যক্তি ছিলেন, তার সাথে লিভ টুগেদারের চুক্তি করা বাংলাদেশের আইনেও তো এটা চলে না, বৈবাহিক কমিটমেন্টের সাথে এটা চলে না, যেটা তিনি করেছেন এই ফরদ মাজারের। তখন তিনি তো একেবারে এই ফরিদ আক্তারের পিছনে তিনি, আচ্ছা, বাংলাদেশের বোধহয় একটাই ঘটনা, এই লোকটা এসে বলে মানে 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 যে ইয়াবা খায়, হিরোইন খায়, চরস খায়, সে এসে বলে, মনে করেন এসে বললো যে তুমি সিগারেট খাও না, এটা না, বিষয়টা এরকম। এরাই আমাদের উপদেষ্টা, এরাই আমাদের এখন মন্ত্রী, এর ভাতারি এখন আমাদের জাতীয় বুদ্ধিজীবী, এরাই হচ্ছে এর। দর্শকদের মনে করে দিতে চাই, এই ফ্রড মাজাহার কিন্তু আবার আপনাদের যারা বাংলাদেশে যারা প্যানিক ভট্টের মুরিদ আছেন, এই প্যানিক ভট্টের পীর কিন্তু আবার ফ্রড মাজাহার, এটা আমি বলি না, আসাদুর বলে না, এটা খোদ ফ্রড মাজাহার বলেছে। আর এই ফ্রড মাজাহার যখন, আচ্ছা দেখেন, আপনি আসাদুর যদি আপনার পাশে এখন সরস্বতীর মূর্তি রাখতেন, বা আমি যদি এখানে গণেশের মূর্তি রাখতাম, কি বলতো আমাদের নিয়ে বাংলাদেশের জনগণ, বলেন তো? কল্পনা করেন যে আপনার আমার পাশে একটা গণেশের মূর্তি, আমি ফ্রডের এই চিহ্নটা এই কথাটা মনে আছে, নিজে নিজে গুম হইয়া গার্লফ্রেন্ডের নিয়ে, কি সুন্দর, নিজেই প্রতারণা করে গেছিল লিভ টুগেদার করতে, পরকিয়া করতে গিয়ে নিজের, আপনি দেখাই দেন ফ্রড মাজার নাম কবে থেকে তারা আমরা দিছি, আমরা তার আগে কিন্তু বলি না ভাই এগুলো এমনি কেমনে বেলে। আরেকটা আছে না আবু তো আদনান, আরেক বউয়ের বাসায় যায় নিজে, এটা হলো লালনের হুজুর, ওইটা হলো মৌলবীদের হুজুর। এই আদনানে কিন্তু আবার মজার লোক, সে প্রথমে ছিল লামাজহাবি, এখন আবার মাযহাবি হয়ে গেছে। খুব মজার, ইন্টারেস্টিং। মামুনুল হক অন্যের বউ নিয়ে রিফ্রেশমেন্টের জন্য, আর 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 এদের শিষ্য হচ্ছে ল্যাংটা সুলেমান। আর এই প্যানিক বটের শীর্ষ হচ্ছে বাংলাদেশের লাখো লাখো জামাতি ল্যাংটা সুলেমান। এই লোকটা কি সুন্দর নাম দিয়েছে, ল্যাংটা সুলেমান, চমৎকার একটা নাম দিয়েছে। আচ্ছা, আমার পছন্দ হয়েছে। আচ্ছা, ল্যাংটা সুলেমান, জি বলেন। না, সে ল্যাংটা, ওইটা তো সবাই জানে যে সে, তারে যদি কোনো নারী একটু বলে দাদা আপনি তো খুব সাহসী লোক, সে সাথে সাথে তার 3 ইঞ্চি বাইর করে ফেলে, তারে ভিডিও কল দিয়া ছবি তুলে পাঠায়, তার ছবি, মানে ভাই সে নারীদেরকে পাছা দেখায় উলঙ্গ হইয়া, হ্যাঁ, তাও অদ্ভুত কায়দায় কেমন যেন পোজ দেয়। নাদিয়া ইসলাম অনেকগুলো ছবি লিক করছে, এবং নাদিয়ারও ওইরকম, তারা নাদিয়া নাকি তারা আধা ইঞ্চি মানে প্রশংসা করছে, সে 3 ইঞ্চি বাইর করে দেখাই দিছে। সে বাথরুমে যেয়ে বারবার সে ভিডিও কল দিয়া ছবি তুলে এগুলো পাঠাইতো, তার উলঙ্গ ছবি, এবং সেখান থেকে নাদিয়া বলছে তার ইমানদণ্ডের সাইজ হচ্ছে 3 ইঞ্চি। তো এনিওয়ে, তো এই হচ্ছে এই ল্যাংটা সুলেমান, সে হচ্ছে এখন বাংলাদেশের মোমেনদের আব্বা। মানে এটা দুঃখজনক। আপনি এটা নিয়ে কিছু মানে আর কি বলবেন? আমি আরেক মানে এদের যে প্রোডাক্ট আর কি, হ্যাঁ, এই ফ্রড মজার, এদের প্রোডাক্ট আর কি, এদের এই চাষাবাদে যাদের চিন্তা খোরাক হয়, এদের রুহানি ঔরজাত সন্তান। জি এই হচ্ছে যে এই এনআই চৌধুরী, অনেকে চেনেন, বাংলাদেশে একজন বাঙ্গুদের কন্টেন্ট ক্রিয়েটর। সে যে আসলে এক রাজাকারের বাচ্চা নিজেকে মনে করে, সেটার প্রমাণ দেখেন। সে গতকালকে একটা পোস্ট দিছে, বলছে কি দেখেন, তার এখানে কোনো মতামত নাই। সে বলছে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে সফরে গেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচের আগে বাংলাদেশ ও পাকিস্তান দলকে লাহোরের গভর্নর হাউসে আমন্ত্রণ জানানো হয়। সেখানে 1971 সালের স্মৃতিচারণা করে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, আমাদের নতুন প্রজন্ম জানে না আমরা কতটা বেদনার মধ্যে দিয়ে গেছি। আমরা একে অন্যের হৃদয় ভেঙে দিয়েছিলাম, এখন সেই হৃদয়গুলো জোড়া লাগানোর সময় এসেছে। তিনি আরো বলেন, তারা দেশ
তার দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, মানে পাকিস্তান বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য, খেলা, সংস্কৃতি, মানবিক বন্ধন, সব ক্ষেত্রে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে চায়। দেখেন, এই রাজাকারের বাচ্চা এনায়েত, এইটার তার বাপের এই 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 ফরমান নিয়ে আমাদের সামনে আসলো। আমি এখানে একটা কমেন্ট করছি যে রাজাকারের বাচ্চাদেরকে তাদের বাবারা ডাকছে, যাও চলে যাও। মানে দেখেন তার বাপের ছবিটা দিল এখানে। আমি কেন বলছি আমি এই নব্য রাজাকারদের ঘৃণা করি, কারণ কিসের 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 হৃদয় ভেঙে দেওয়া, 30 লাখ মানুষকে হত্যা করা কি হৃদয় ভেঙে দেওয়া? 4 লক্ষ নারীদেরকে ধর্ষণ করা কি হৃদয় ভেঙে দেওয়া? রাজাকারের বাচ্চা এরা কিন্তু আওয়ামী লীগের আমলে ছুপা হয়েছিল। এর চ্যানেল ইন্ডিয়াতে ব্যান করেছে কারণ সে হামাস সিম্পাথাইজার, সে মানে সে বুয়েটের। এই আওয়ামী লীগ এই ধরনের অসভ্য বদমাশগুলোকে কাঁধে নিয়ে ঘুরছে। এই সালমান মুক্তাদির থেকে বলেন আর ওই যে আয়মান সাদিক, এদেরকে সরকারি বিভিন্ন প্রজেক্ট দিছে না আওয়ামী লীগ, মাথায় তুলে রাখছে না? 20 কোটি টাকা দিছে, ওটা তো আমি জানি। এই রাজাকারের বাচ্চারা এখন তাদের স্বরূপে ফিরে এসেছে। এই এই আমার 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 দেখেন, আমার এনায়েতের সাথে কোনো ঝামেলা নাই। ও কি করছে কি বলছে কোন ভিডিও আমি কোনোদিন ভালো করে দেখি নাই। বক্তব্য হচ্ছে তুমি আমার মুক্তিযুদ্ধ নিয়ে তোমার সাথে আমার সম্পর্ক বা শত্রু মিত্রর একটাই জায়গা 1971। তুমি রাজাকারের বাচ্চা এসে 1971 বেচা দিতেছো। মানে আমি বিশ্বাস করি না এই রাজাকারের বাচ্চাদের এই দেশে থাকার অধিকার আছে। যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব আমি বিশ্বাস করি না যতক্ষণ না তারা ক্ষমা চাবে রাষ্ট্রীয়ভাবে, এবং তাদের আমরা ক্ষমা করবো কিনা সেটা পরে হবে। আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, দুটাই ভাই। ক্ষমা করবো কিনা, ক্ষতিপূরণ কি দেবে, এই সিদ্ধান্ত শেখ ফরিদ ভাই আপনি আমি নিতেই পারি না। এটা নেবে মুক্তিযোদ্ধারা। এখনো তো আমাদের মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, আমাদের বীরাঙ্গনারা বেঁচে আছে। তারা ক্ষমা করলে ক্ষমা, না করলে না। কিন্তু এটা করতে তাদের, হ্যাঁ ঠিক বলছে, আমাদের অধিকারই নেই বলার। হয় না, তুমি রাজাকারের বাচ্চা আইসা তুমি পাকিস্তান, তোমার বাপ প্রেসিডেন্ট, এর নামটা জানি কি, দেখাইলো তোর বাপরা একটু দেখাই। মানে বাপ কেন বলি, প্রচুর মানুষকে এখানে এরা 1971 এই জামাত শিবির, এই তাদের আলবদর বাহিনী, রাজাকার বাহিনী, আল শামস বাহিনী এবং ছাত্র সংস্থা, এরা কিন্তু পাকিস্তানকে বাপ মনে করেছে, এখন পর্যন্ত তারা বাপ মনে করে। তো আসিফ আলী জারদারি কি বলছে রে এনায়েত, তোর বাপের এই সংবাদ তোরে দিতে বলছে কে? তোর কি বলছে কেউ? তুই এটা একটা মন্তব্য কর যে আমি এটা পছন্দ করলাম না। তোর কি দেশ নাই? নিজের দেশ আছে তো, তার নিজের দেশে পক্ষেই বললো। এনায়েতুল্লাহ জীবনে কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো পোস্ট দিছে? আমার তো মনে হয় না। দালালি করছে কিছুটা, যখন তার দালালির দরকার হয়েছে, বিভিন্ন প্রজেক্টের দরকার হয়েছে, চাকরিটা দরকার হয়েছে, তখন করছে। এইভাবে আওয়ামী লীগ এরকম কিছু কিছু চুপা জামাতকে পেলে পুষে বড় করেছে, তো এইগুলোর ফলাফল পাচ্ছে এখন। শেখ ফরিদ ভাই, ছুপা জামাতি তো হয় না, জামাতি মানি তো ছুপা। সে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো নাস্তিক। নাস্তিক 2-4টা আছে, পাওয়া গেছে, আমি পাইছি নিজে, একসাথে ঘুরেছি, একসাথে হাইরে আপনার প্রশংসা করছে তখন। এমনকি আপনার ফোন নাম্বার চাইতো, আমি বলছি দেখেন তার ফোন নাম্বার আমাদের কাছে নাই, আমরা মেসেঞ্জার যোগাযোগ করি। মানে আপনার এত ভালোবাসে, মানে এরকম ভালোবাসে যে আমার সাথে আপনার এসে বেশি ভালোবাসে, এরকম একজন নাস্তিকের চিনি। এখন দেখি ও মা, আসাদ তো দূরের কথা, শেখ ফরিদের পারলে জবাই করে দেয়, আওয়ামী লীগের শেখ হাসিনার পাইলে ধৈর্য আইনা জেলকে ঢুকায়, সেই লোকই নাস্তিক, কিন্তু সে আসলেই নাস্তিক। এরকম পাইছি আমি অদ্ভুত ব্যাপার পাই। 5 আগস্ট না হলে অনেক কিছু চেনা যাইতো না, একটু দরকার ছিল, শুধু আওয়ামী লীগের জন্য না, বাংলাদেশের জন্য দরকার ছিল। এখন আমার মনে হচ্ছে আরেকজনটা চিনি, আপনিও তারা চিনেন, তার বউরে আওয়ামী লীগের আমলে চাকরি দিছে, তার বউরে, আপনি তারা চিনেন, নাম ইনবক্সে জানাই দিব। তার বউরে যেহেতু নারী গঠিত, তাই তার নামটা দিতে গেলাম, ঠিক আছে? ওই লোকটার ছবি পাঠাই দিব, যার স্বামী আপনি তার খুব ভালো করেছিলেন, আপনার পক্ষে আন্দোলন করছে আওয়ামী লীগের আমলে। সে তার জীবনে কোনোদিন, আমি গত 13 সাল থেকে 2013 থেকে 2000 মানে 5 আগস্টে 5 আগস্ট আগের দিন পর্যন্ত আওয়ামী লীগ, মানে তার মুখ থেকে আমি শুনি আওয়ামী লীগের সমালোচনা। তার বউরে চাকরি নিয়ে দিয়েছে, আওয়ামী লীগের সুবিধা নেই। সেই লোকটা এখন দেখি প্রতিদিন একটা পোস্ট দেয় আওয়ামী লীগের গালি দেয়, প্রতিদিন। অদ্ভুত ব্যাপার, মানে বিচিত্র ব্যাপার, এগুলো ভাবাই জানে, এটা আমি জানতাম না। আমাকে একজন মেসেজ করছে, ওই লোক যেগুলো লেখে আপনার সাথে ঘুরতো, এই লোকের বউরে কিন্তু চাকরি দিছে আওয়ামী লীগ। আসাদুরের ওয়াইফরে কিন্তু চাকরি দেয় নাই, শেখ ফরিদের ওয়াইফরে কিন্তু চাকরি দেয় নাই। দেখেন, এই হলো, এরা হচ্ছে এরকম। আসলে আপনি ঠিকই বলছেন, সোপা জামাত হয় না, জামাতি সোপা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই বিশেষণ দেওয়ার জন্য, এটা আমার মনে ছিল না। যেমন ওই দিন টিটু আমারে বলছে, কয় বাঙালি মুসলমান বা মুসলমান বাঙালি হয় না, বলবেন বাংলা ভাষী মুসলমান। আমার সাথে তার আগে বিতর্ক ছিল ওই নিয়ে, কিন্তু এখন মনে হয় টিটু সত্যি। যাই বলেন। শেখ ফরিদ ভাই, আমরা সবসময় শুনে আসছি, আমরা বই পুস্তকে পড়েছি যে আপনার সমস্যা হলে আমাদের কোথায় যেতে হয়? আপনার জ্বর হইলে আপনি হাসপাতালে যাবেন, যদি কম জ্বর হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, তাই না? এখনো আমরা দেখলাম আমাদের হেফাজতুল ইসলামের প্রধান আল্লামা তেতুল হুজুর শফি সাহেব, তিনি অসুস্থ হইলেন, ঢাকায় চিকিৎসা নিলেন, কাজ হইল না, ভারতে গেলেন, ভারতে যে চিকিৎসা নিলেন, এবং এগুলো পত্রপত্রিকায় আসছে, ভালোভাবে আসছে। তো আপনারা সার্চ করে দেখতে পারেন, তিনি ভারতে চিকিৎসা নিতে গেলেন কারণ তিনি বাঁচতে চান।
ওনার জন্য জাহান্নামে জান্নাতে হুর অপেক্ষা করতেছে, উনি এই হুরদের কাছে যাইতে যেতেছেন না, উনি পৃথিবীতে একটু থাকবেন। খারাপ করি মানে মানে বেহেস্তের খুব লোভ আছে, বিশ্বাস করে বেহেস্ত আছে, কিন্তু মরতে চায় না সহজে। মরতে চায় না। তো এখন বাংলাদেশে দেখতেছি হাসপাতালে আইসিইউতে শোনানো হচ্ছে কোরআন তেলাওয়াত। আচ্ছা, যদি কোরআন তেলাওয়াত আইসিইউতে যাই শোনাইতে হবে কেন? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করলে এটা ভালো হয়ে যায় না? মানে আইসিইউতে, হাসপাতালে যদি গেলেন তাহলে কোরআনের দরকার কি? আর কোরআনের যদি দরকার, হাসপাতালে গেলেন কেন? না, মোটামুটি এখন তো আমার কি মনে হচ্ছে জানেন, যে কেবল তো কোরআন নিয়ে গেছে হাসপাতালে, কোরআন তেলাওয়াত। আমার মনে হয় এরপরে প্রত্যেক হাসপাতালের নিচে একটা করে কওমি মাদ্রাসা বানাবে। যদিও পুরো হাসপাতালটাই একটা হায়ার মাদ্রাসা, আমরা জানি সেখানে কারা চাকরি করে, তাদের মেন্টাল প্রিপারেশন জানি, কিন্তু অফিসিয়ালি মনে হয় কয়েকদিন পরে এই কওমি মাদ্রাসার হুজুরদের নিয়োগ দেওয়া হবে, হাফেজদের নিয়োগ দেওয়া হবে, যেগুলো শোনা। আপনি দেখেন একটা জাতি, একটা দেশ কতটুকু মূর্খ, অজ্ঞ, পশ্চাৎপদ হলে এটা সম্ভব যে যে একটা হাসপাতাল আইসিইউতে গিয়ে ধর্মগ্রন্থ পড়ে শোনায়। এটা কতটুকু একটা জাতি পশ্চাৎপদ হইলে এটা কেবল সম্ভব। এই জাতির আমি তো আর আশাই দেখতেছি না, এদের যে ভবিষ্যতে চিন্তার যে বিকাশ ঘটবে আমার তো আর মনে হচ্ছে না। এখন আপনি কি মনে করেন, আপনি বলেন। আমার জানেন, একটা হাসপাতাল আইসিইউতে ধর্মগ্রন্থ পড়া হাসবো না কাঁদবো রে ভাই। মানে এটা তো আমরা বাংলাদেশ হিসেবে আমরা আমাদের এই নিউজ দেখায় তো আমাদের হাসাবে, আমাদের দেখে দেখে হাসবে মানুষ, আমাদের দেখলেই হাসবে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে ওখানে যে রোগীগুলো থাকে, ওয়েল, তারা এখন আমি জানি না ভবিষ্যতে পর্ন দেখতে যে বিসমিল্লাহ বইলা দেখা শুরু করবে কিনা। আবার ওই কোনো পর্ন স্টার মুসলমান হয়ে গেলে তার তো কি প্রশংসা, কি একজন জাপানিজ পর্ন স্টার মুসলমান হয়ে গেছে, এই নিয়ে কি কথাবার্তা। আহ, জানেন, আমি একটা কথা বলি, আমার একটা অভিজ্ঞতা। আমি যখন মুসলমান ছিলাম তখন আমি তখন স্কুল শেষ করে মাত্র কলেজে উঠছি আর কি। তখন ইমরান হাশমি খুব জনপ্রিয়, Yes. বুঝেন। আমি কিন্তু মুসলমান, এবং আমি কিন্তু মুনাফিক মুসলমান ছিলাম না। যতদিন মুসলমান ছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করছি। যদিও জিহাদ আমার আগ্রহ ছিল না, কিন্তু দায়বদ্ধতা থেকে আমি নামাজ পড়ছি। তো ইমরান হাশমি চুম্মা বাবা হিসাবে খুব জনপ্রিয় ছিল তখন। আশিক বানায়া একটা সিনেমা ছিল, আরো অনেক কিছু। মানে ইমরান হাশমি মানেই হচ্ছে যে নামটা শুনলেই মনে হচ্ছে যে এই যে চুম্মা। তো একদিন একবার শুনলাম কি, তখন মাত্র ইন্টারনেট খুব অল্প স্বল্প, যে ইমরান হাশমি যাই করুক সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইটা শুনে ফরিদ ভাই মনে যে কি শান্তিটা পাইলাম, যাক লোকটা চুম্মা চাটি করলেও নামাজটা তো পড়ে। হ্যাঁ, নামাজটা 5 ওয়াক্ত পড়ে, আমার যে কি শান্তি ভাই। আমি হঠাৎ করে মনে পড়ে গেল যে হায় রে, ইমরান হাশমি রে আমি খুব তখন থেকে, মানে সে ভালো লোক, মানে সে চুম্মা দেয় ঠিক আছে তার আরো বাইরে গেল। হ্যাঁ, ইমরান হাশমি, এবং ইমরান হাশমির অনেকগুলো ভালো সিনেমা। তখন এরপর থেকে আমি ইমরান হাশমির ভালো যে আওয়ারা পান, জান্নাত, এই সিনেমাগুলো মানুষকে বলতাম, দেখছো কত ভালো অ্যাক্টর, সে শুধু চুম্মা দেয় না, আওয়ারা পানে কোনো চুম্মা আছে দেখো, সে কি ভাব নিয়ে থাকে। মানে এই মিলেনিয়াল যারা আছে বা 90s যাদের জন্ম তারা বুঝবে ইমরান হাশমি, বা ধরেন আমাদের অনেকগুলো স্মৃতি ছিল। এনিওয়ে, আমি ফিল করতে পারি হাউ মুমিনস থিঙ্ক অ্যাবাউট দেয়ার পর্ন স্টার অ্যান্ড ফেভারিট পারসনস। তো এরপরে আমরা দেখলাম যে ঢাকায় রাজনীতি, যদি একটু ফিরি, ঢাকায় 4 মাসে 136টা খুন, প্রকাশ্যে ছিনতাই, এই সমীক্ষাগুলো আছে। যেমন 2021 সালে 55টা হয়েছিল, 2022 সালে 54টা, 2023 সালে 51টা, 2024 সালে 47টা, 2025-এ 136টা। তো আগেই তো ভালো ছিলাম বলতেই তো হয়, শেখ হাসিনার আমলে তো এটা নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। মানে একটা খুনও কাম্য না, কিন্তু সমীক্ষা এটা এখন 2 গুণ 3 গুণ হয়ে গেল। 3 গুণ দেখেন, এই 47 চিন্তা করেন, প্রায় 3 গুণ। এটা কি হইলো, এই ম্যাজিক? তিন কোটি প্রায়। হুম, তাহলে এই যে আমরা যে কিছু যে শুনি বক্তব্য, আগেই ভালো ছিলাম, এই ডাটা তো তাই বলে। মানে তখনও ভালো ছিলাম না, কিন্তু এখনকার চেয়ে ভালো ছিলাম বললে এখনকার চেয়ে অন্যায় ভালো হবে। ছিলাম। হ্যাঁ, অন্যায় হবে না, একটু অন্যায় আমরা হবে না। আমরা ওবায়দুল কাদের নিয়ে হাসাহাসি করছি, এখন দেখি গভর্নর, ভ্রমণ প্রেমী গভর্নর, 9 মাসে 65 দিন বিদেশে সফর। মানে সরকারের টাকা, মানুষের ট্যাক্সের টাকা কি এইরকম? মানে এটা কি কি মনে করতেছে? সরকারি মাল টাকাকে গনিমতের মাল মনে করতেছে এখন। গনিমতের মাল দেখেন আপনি, 180 দিন, 6 মাস মানে 180 দিনের মধ্যে 65 দিনই দেশের বাইরে, মানে 3 ভাগের 1 ভাগের বেশি তিনি দেশের বাইরে। একটা গভর্নর এতদিন দেশের বাইরে থাকলে তো ব্যাংক চলে কিভাবে? আমার তো মাথায় একটু ঢুকলো না। তিনি কি টাকা আনতে যান না রাই হারতে যান, কোনটা? আমরা আরেকটা ঘটনা যদি দেখি, কয়েকটা জিনিস টাচ করে যায়। যেমন সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হলো ভিন্ন ধর্মাবলম্বী তরুণ তরুণীর প্রেমের নাটক। এখানে সম্ভবত এই নারীকে দেখানো হচ্ছে মুসলিম, পুরুষকে দেখানো হয়েছে সম্ভবত হিন্দু। বাংলাদেশে আর কি বা দেখানো হয়? তো এইটা যদি সমস্যা হয়, তাহলে নবী মোহাম্মদ যখন খাদিজাকে বিয়ে করলেন, তিনি তো খ্রিস্টান ছিলেন, মোহাম্মদ ছিলেন পেগান হিন্দু, তাদের মধ্যে বিয়ে হয়েছে। এবং নারীদের মানে ওয়াই দে আর হিপোক্রেট। সাফিয়া ইহুদি ছিল। হ্যাঁ, সাফিয়া ইহুদি ছিল। সেই নবীর উম্মতরা কেন এরা এরকম হিপোক্রেট, যদি একটু আমাদের বলেন। হিন্দু বিয়ে করছে, তারপর
বাঙ্গুদের বাবাদের যে বাবা জিন্নার ওয়াইফকে বা জিন্নার অদ্ভুত ব্যাপার কি জানেন? আপনার একটা তথ্য দেই, মানে আপনি হয়তো জানেন, তারপর মনে করাই দিই দর্শকদের। আপনার চ্যানেলে বলি কেন দর্শকদের চর্বি বেশি। পরশুদিন দেখলাম কামাল উদ্দিন জাফরি এই শুয়োর খাওয়ার মদ খাওয়া জিন্নারে কি বলতেছে জানেন? যে জীবনে নামাজ পড়ে নাই, তার নামের পিছনে কি বলো জানেন? মোহাম্মদ আলী জিন্না রাহিমাহুল্লাহ। ভাই একদিন আপনার আমার নামের পিছু বলবে শেখ ফরিদ রাহিমাহুল্লাহ, আসাদুর রাহিমাহুল্লাহ, নিশ্চিত থাকেন অন্তত আমরা জিন্নার চেয়ে ভালো মানুষ। এটা 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 স্বীকার তাদেরও করতে হবে, কারণ আমাদের দ্বারা কোনো মানুষ মারা যায় নাই, কোনো মানুষ দেশান্তরী হয় নাই, বরং আমরা দেশান্তরী হয়েছি। আপনি আমার আগে দেশান্তরী হয়েছেন এই মৌলবাদীদের হুমকিতে, সরকারি হুমকিতে, মৌলবাদীদের মুসলিম মৌলবাদীর হুমকিতে আপনি দেশান্তরী, আমি মৌলবাদীদের হুমকিতে দেশান্তরী। এটা আমরা বরং দেশান্তরী হয়েছি, তাই না? আমরা আমাদের দ্বারা কেউ দেশান্তরী হয় নাই। কিন্তু ওই দেখেন এই জিন্নারে বলে রাহিমাহুল্লাহ, মানে আপনি বলেন এটা হাসি আসে কিনা? যে একজন যে জীবনে নামাজ পড়ে নাই, জিন্দেগিতে নামাজ পড়ে নাই, তার মাথায় কোনোদিনই ওই কিস্তি টুপি ছাড়া টুপি দেখা যায় না, ওটা টুপির মধ্যে পান, ওইলে টুপি মারারিরাও পরে, হিন্দুরাও পরে। সেই জিন্নাকে বলে রাহিমাহুল্লাহ। তাও কে জানেন? কামাল উদ্দিন জাফরি, জামাতের বিখ্যাত নেতা, গবেষক এবং পণ্ডিত। কি আর বলবো দেশের রাজনৈতিক। আমি সর্বশেষ এই ইসলামপন্থীদের হিপোক্রেসি নিয়ে একটা সর্বশেষ ভিডিও দেখাতে চাই। তার আগে মানে তারপরে আমি জানবো তারেক রহমান সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি, মানে এখন সরকার কোন দিকে খেলাটা ঘুরে যাচ্ছে সেটা একটা বিষয়। আমরা এর আগে একটা A একজন shirtless man মোমেন্টকে দেখি। identified as Mohammed Sabri Soleiman is suspected of এই সোলেমান, ল্যাংটা সোলেমান দেখছেন? এইটা কিন্তু এই আর এক ল্যাংটা সোলেমান পিনাকির মতো। তো সে করছে কি, এইটা হচ্ছে আমার এক বন্ধু এই লাইভ চলাকালীন অবস্থায় উনি জানালেন যে এই হচ্ছে মানে ফ্রি প্যালেস্টাইনের মানে ওই যে নামে হামাসের জঙ্গি সমর্থকদের মানে সে হামাস সিম্পাথাইজার, এবং সে অ্যাটাক করছে জুদের উপরে, আগুন ধরাই দিয়েছে গায়ে। এটা তো ডেনভার কলোরাডোতে এই হামলাটা করছে আমেরিকার। এবং দেখেন ল্যাংটা সুলেমান, হ্যাঁ এই ল্যাংটা সুলেমান এই হাতে ইয়ে নিয়ে এই কাজগুলো করছে। নামও সুলেমান। তো সে প্রটেস্টারদের উপরে আগুন ধরাই দিচ্ছে, আগুন ধরাই দিতেছে, বাইরে আগুন ধরাই দিতেছে, আগুন জুদের উপরে আগুন ধরাই দিছে। একটা সভ্য দেশে গিয়েও আসলে ঢিকি স্বর্গে গেলেও বাড়াবানে, মানে এই মূর্খগুলো আমি জানি যে এরা মগজটাও সাথেই নিয়ে যায়, এদের মগজে পরিবর্তন হয় না। আরো বিচিত্র বিষয়, সে যে পোশাকটা পরেছে, মানে যে পোশাক আছে ইসলামের পরিভাষা এটা হারাম, তার সে ফরজ তরফ করে ফেলছে, কারণ নাভি দেখা যাইতেছে, বডি দেখা, ইসলামে এই পোশাক চলবে না। ইসলামের পোশাক হলো নাভি থেকে হাঁটুর টাকা, তো নাভি দেখা যাইতেছে, এইবার কেউ কিছু বলবে না, কারণ ওই যে হামাসের পক্ষে বলছে, হামাসের পক্ষে বলছে। দেখেন একদল হামাসের পক্ষে আসে কাফিয়া পরে, মেয়েরাও কাফিয়া পরে, ঢাকার ওই যে দৃক শহীদুল, ফ্রড মাজার গ্যাং যারা, তারাও কাফিয়া পরে আসে, নামাজ পড়ে না, কিন্তু দৃক শহীদুল কিন্তু জীবনে নামাজ। আপনি নিশ্চিত থাকেন, আপনি তো বলছেন যে আমি মুসলমান নাস্তিক। তো আরে আমার ওর সাথে দেখা হয়েছে জেলে, ওরে আওয়ামী লীগ ধরে নিয়ে যায় ডিভিশনে রাখছে, জানেন? আওয়ামী লীগ এরা আওয়ামী লীগের কেমনে ছুড়ে ডিভিশনে রাখছে ওরে। আর ওর সাথে আমার কথা হয়েছে দীর্ঘদিন। হ্যাঁ আমি ছিলাম তখন হাসপাতালে, এই ঢাকা সেন্ট্রাল জেল কেরানীগঞ্জে যেটা হয়েছে, ওইটার হাসপাতালের নাম সম্ভবত সুরমা ছিল, ও ছিল ডিভিশনে পাশে। এবং তখন ওই যে একটা সোনা ব্যবসায়ীর ছেলে ঢুকছিল জেলে ধর্ষণ কাণ্ডে, রেন্ট্রি হোটেলে। ওই ছেলেটার নাম হচ্ছে ওই আপন জুয়েলার্স এর ছেলে ছিল, ওই ডিভিশনে টাকা দিয়ে জেলের, ও টপ ফ্লোরে ছিল, আর শহীদুল ছিল নিচে। ওই সোনাচার কারবারির সোনার ছেলের সাথে ওর ভালো দরম মরম ছিল, এবং আমার সাথে বিস্তারিত কথা বলছে শহীদুল আমার পাশাপাশি, এবং জেলে ওইখানে আপনি কুতুব পুতুব কোনো ব্যাপার না। তো সে বলছে সে নাস্তিক, আমাকে বলছে। সে যেদিন বের হয়, তার জামিন হয়েছে, বেরোতে দেয় না। জেলের অপোজিটে জ্যোতির্ময় বড়ুয়া সারা হোসেনটা দাঁড়াই আছে, ওখানে ছটফট করছে। লাস্ট দেখাটা জেলে যখন বের হবে, সর্বশেষ ব্যক্তি আমি ছিলাম, তার সাথে ওই পুরো সময়টা আমি ওখানে ছিলাম। আমি চাইছি একটা সিকিউর মানুষ বের হয়ে যাক। বিখ্যাত ব্যক্তি আপনি, দৃক শহীদুলের চিঙ্গুমামের আপনি জেলমেট আপনি, বিখ্যাত ব্যক্তি। তো ও আমার যে কথাবার্তাগুলো বলছে ওগুলো এখন তো পাবলিকলি বললে, প্রাইভেসিকে আমি রেসপেক্ট করি, তাহলে অমুক দেখাইতে পারবে না। আমি শুধু বললাম যে তার সাথে আমার দীর্ঘ কথার জেলে হয়েছে, তো আমি জানি তার আইডিওলজি কি। আচ্ছা এখন এই বাটপাররা, এই ল্যাংটা সুলেমানরা এই যে লেবাস ধরে, দেখবেন শহীদুল সব জায়গায় যাওয়ার আগে একটা গলায় মাফলার দেয়, ও ইসলামিক ব্রাদারহুডের কাছ থেকে ফান্ড পায়। হ্যাঁ তা তো পায়, নিঃসন্দেহে পায়, কারণ ফিলিস্তিনিদের তো টাকা নাই, টাকা আসে কই থেকে? ইসলাম ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড, মিশর। আমি তো আগে বলেছি যারা শুধু এরা এখান থেকে পায় না, এনজিও থেকে পায়। এরা ওই যে অরুন্ধতী রায়ের এনজিও আছে না, অরুন্ধতী রায়ের এনজিও, ওই এনজিওর ফান্ড পায় তারা, বিশাল ফান্ড। এবং দেখবেন ওই অরুন্ধতী রায় যা বলবে সে হুবহু, মানে একটু 19-20 হবে না, 20 বলবে, বরং পারলে 21 বলে দিবে। এই 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 চিঙ্কুবামেরা এরা দেখবেন। ওই যে আবার একটা মেয়ের দেখলেন, আমেরিকান, ভারতীয় আমেরিকান, কাফিয়া পরে আসছে, ওরে 7 দিন আফগানিস্তানে
আর 3 দিন পাকিস্তানে, আর 2 দিন ওই গাজাতে রেখে আসলে ওর কাফিয়াগিরি ছুটে যাইত, যে এরা এদের কি এদের দর্শনটা কি, এদের ওই দেখবেন আমেরিকাতে যাই কয়েকদিন আগে কি ভূমিকা নাকি কি যেন আমার কাফিয়া করে কেউ কাফিয়া করে, আর এনে একজন হামাসের পক্ষে গেছে কি ল্যাংটা ভাইয়া, ল্যাংটা চলে মানুষ নাবি দেখাইতেছে। মানে এরা কখন করে, মানে এদের রাস্তাতে দাঁড়িয়ে নামাজ পড়া এক ধরনের পলিটিক্যাল এজেন্ডা, কাফিয়া এজেন্ডা। এই নামাজ কাফিয়া পড়া এগুলো বদমাইশি। অদ্ভুত ব্যাপার, এই নির্বোধরা একবারও বলে না যে ওই যে ইসরায়েলের ফিলিস্তিনের যে আর 70 অংশ আছে গাজা ছাড়া, তারা কেন হামাসের পক্ষে বলে না? এই কথাটা বলতে দেয় না মিডিয়া, তো বাংলাদেশে বলে, দৃক শহীদ বলে না। 30% ওরা গাজার লোকেরা, মাত্র হামাসেরা 30%, এবং এরা বলা হয় যে এরা মাফিয়াগিরি করে এরা ক্ষমতা নিছে, অনেকেই মনে করে, আমরা এর সাথে একমত না যদিও, কিন্তু ওরাই বলে, তারা 70% এদের সমর্থনই করে না। একটা দেশে কোনোদিন 2 সরকার হয়, হামাসেরও সরকার আছে, ফিলিস্তিনিদের সরকার, এক দেশে 2 সরকার হয় কেমনে? মানে তাদেরই তো মিল নাই, তাদের মধ্যে মিল নাই। আর ওই খোদ ফিলিস্তিনের নেতা ওদেরকে গালি দিছে কয়েকদিন আগে, শুনছেনই তো, ওদেরকে আমরা গালি দিলে দুটো গালি দেয়নি তো, আমরা শুধু সন্ত্রাসী বলছি হামাসকে, তাতে রাগ করে। খোদ ফিলিস্তিনের নেতা তাদের গালি দিছে এবং সন্ত্রাসী বলছে। এটা আর শহীদুল এটা নিয়ে কথা বলবেন না। দৃক শহীদুলকে যদি এটা প্রশ্ন করেন তখন দেখবেন যে কথা ঘুরাই দিবে, ঘুরাই দেবে। আপনি যদি এখন এই রাজনীতি নিয়ে সর্বশেষ, আমরা শেষের দিকে আসছি, যে তারেক রহমান, এই খালা, সেগুলো যিনি একটু বলতেন। এই আমরা তখন যত কথাই বললাম, প্রথমে সবচেয়ে বিপজ্জনক কথাটা বলছিলেন ওই যে মাসুদ যখন বলছে যে ওই যে জামাতের শিবিরের মাসুদ সন্ত্রাসী, শিবিরের সন্ত্রাসী যখন বলছে যে কোরআন, তাদের বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা, এটা একটা মারাত্মক কথা বলছেন। এটা আর এই সর্বশেষ যেটা আনলেন, এটা হচ্ছে রাজনীতির সবচেয়ে মানে সিমটমটা বিপজ্জনক একটা সিমটম। তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি, তার মানে সরকার যখন দেখছে বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই কিন্তু এই কাজটা করলো। খেয়াল করলেন তো? মানে কখন, যখন বিএনপি বলতেছে যে ডিসেম্বরে নির্বাচন চাই, এখন বোঝা গেল। আমাকে কিন্তু কেউ কেউ কি বলেছিল জানেন, এটা অবশ্য পার্সোনাল বলছে, কিন্তু যেহেতু পলিটিক্যাল বক্তব্য, এটাতে আমি তো কারো প্রাইভেসি নষ্ট করতেছি না, এটা হচ্ছে রাজনৈতিক ভিউজ, এটা বলা যায়। যেহেতু তারেক রহমান সম্পর্কিত, এটা তো পার্সোনাল না, তাই না? এটা বলা যায়। আমাকে কি বলছিল প্রথমে জানেন, অনেকে বিএনপির লোক, ভারতের ডরে আসেন। আমি বললাম যে 50-50, সম্পূর্ণ বিশ্বাস করলাম না। কিন্তু এখন আমার মনে হয় তারেক রহমান বাংলাদেশে জামাতের ডরেই আসতেছে না। আমার ধারণা যে জামাত হয় তাকে মেরে ফেলবে। আমি আবারও বলি আপনাকে, আপনার চ্যানেলের মাধ্যমে, হয় জামাত তাকে মেরে ফেলবে তারেক রহমান বাংলাদেশে আসলে, অথবা জেলে ঢুকাবে। এইটা এটা বোধহয় তারেক রহমান বা তার যে উপদেষ্টা, তারা, এটা ব্যক্তিগত উপদেষ্টা বা তার পরামর্শক, তারা বোধহয় এটা তাকে বলেছে, তার জন্য তিনি বাংলাদেশে আসেন না। নইলে এইবার একটা কানেকশন আমি পাইলাম কয়েকদিন ধরে, জুলকারনাইন শাহের এবং আরো এই পিনাকিরা প্রচার করতেছে তারেক রহমানকে মারার জন্য নাকি সুব্রত বাইনকে ভাড়া করা হয়েছিল। আমার সব জায়গায় যায় যে না, এই সব কুখ্যাত বা বিখ্যাত লোক বা সুব্রত বাইনের সাথে আমি কলকাতা জেল খাটছি, সেটা একটা অন্য স্টোরি, লম্বা স্টোরি। আমাকে খুব স্নেহ করতেন, আমার শেষবার অনুরোধ করছিলেন যে আসাদ, কখনো যদি আমাদের আমরা তো গেলাম, হারাই গেলাম ইতিহাস থেকে, লিখেন আমাদের। তো সুব্রত বাইনের নিয়ে অনেকে বলছে নামাজের জন্য যখন রিমান্ডে চাইছে, অনেক হাসাহাসি করছে। আরে সুব্রত বাইনের নামটা হচ্ছে মোহাম্মদ আলী, এটা লেখো নাই কেন? এবং সে মনে প্রাণে একজন মুসলমান। ধন্যবাদ, আপনি 2টা প্রসঙ্গ তুলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ এই নামটা আমি খুঁজতেছি হারিকেন লাগায় 7 দিন যাবত। থ্যাংক ইউ। তার নাম কি মোহাম্মদ আলী, এটা বলে না। নাম্বার 2, আপনার প্রাইভেসি নষ্ট হবে এই কথাটা আমি বলি না, আপনি কলকাতায় জেল কাটছেন। আমি যেহেতু আজকে আপনি বলছেন, এখন আমি কিছু কিছু লোককে বলতে পারি। আর বলে রে, জেলটা কেন কাটছি? অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে ভারতে আমি আশ্রয় চাইছি, কিন্তু আমার আশ্রয় তো দেয় নাই, জেলে পাঠাই দিছে ধরে। হ্যাঁ, এটা কিন্তু মানুষ জানে, ভারত আপনারা জামাইয়া ধরে রাখছে, সেই জন্য 6 মাস জেল খাইটা বেলে। হ্যাঁ, এই কথাটা যেহেতু বলছেন মানুষ ক্লিয়ার। আমি, প্রিয় দর্শক যারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন, অন্তত 200 লোক আমাকে প্রশ্ন করেছিলেন, আমি যখন বলেছিলাম যে এই ভারতে চলে গেল প্যানিক ভট্ট, আসাদ, আপনি দেখবেন আমার লিখছে যে আসাদ নুরও তো চলে গেছে উন্নত দেশে, আমাকে বলছে। আমি বললাম যে আসাদ নুরের কেস আর তার কেস এক না, কারণ আসাদ নুর যাওয়ার 6 মাস শুধু জেলই কাটছে, আর পিনাকি ভট্ট পরের দিনই চলে গেছে। তো যদি অবৈধ, যেহেতু সে বর্ডার ক্রস করছে, সে তো অবৈধ অনুপ্রবেশকারী, তাহলে তো তার জেল হবে, মিনিমাম জেল খাটবে, তারপর পাসপোর্ট নিবে বা কোনো আইনি প্রক্রিয়ায় যাবে, সেটা ভিডিও আসবে, একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে। আমি সংক্ষেপে ক্রমটা বলে দেই, যারা আপনার এই কথাগুলো বলে, এরা হচ্ছে যে সত্যের সন্ধান করতে চায় না, এরা অমানুষ, এরা ষড়যন্ত্র খোঁজে। আমি 2019 সালের ফেব্রুয়ারি 14 তারিখ ভারতে যাই, এবং ওই 2019 সালেরই মে মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 19 তারিখ তখন পুরো ভারতে ইলেকশন হয়। পশ্চিমবাংলায় ছিল 19 তারিখটা, ওই মাসটাই ছিল ইলেকশনের মাস। আমি ওইখানে অ্যারেস্ট হই। আমার কাছে কোনো আইডি ছিল না, ইলেকশনের দিন আমি বেরোছি বাংলাদেশ ভেবে। বাংলাদেশে আমরা কি হয়, ইলেকশনের দিন ঘোরাঘুরি করে, ভারতে এটা করে না কেউ, আমি জানতাম না। আমার জিজ্ঞেস করছে বাড়ি কোথায়, কোন এলাকার ভোটার, আমি বলছি ভোটার না। মানে এরপরে আমি অ্যারেস্ট হইলাম, আমি 6 মাস জেল খাটলাম। দেখেন 2019 সাল, পুলিশকে কোর্টে চ্যালেঞ্জ করা হইলো, আমার উকিল চ্যালেঞ্জ করলো সে যে বাংলাদেশি প্রমাণ দাও। এখন আমার তো আওয়ামী লীগ আমার পাসপোর্ট রেখে দিয়েছে, আমার কাছে কোনো আইডি ছিল না, ওই প্রমাণ করতে পারে নাই বলে আমি বেল পাইছি। দেখেন 2019 সাল থেকে 2024-এর
আগস্ট মাসের 26 তারিখ আমি ফ্লাই করতে পারছি জাতিসংঘের সহায়তায়, কোনো ডিপ স্টেট, কোনো স্টেট না, সরাসরি জাতিসংঘ আমাকে আমার পাসপোর্ট মানে ট্রাভেল ডকুমেন্ট জাতিসংঘ রিনিউ করছে। কানাডা বা আমেরিকা কোনো এই দুটো দেশের মধ্যে একটা দেশ আমাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিছে আমি ইন্ডিয়া থাকতে। এইটা দেখানোর পরে আমাকে ইন্ডিয়া এক্সিট পারমিট দেয় নাই, তারপরে আমাকে করতে হয়েছে কি কোর্টে যাইতে হয়েছে, কোর্টের কাছ থেকে আমাকে এক্সিট পারমিট নিতে হয়েছে। কোর্ট বলছে তুমি যাইতে পারো। এই পুরো ডিটেল তথ্য আমার কাছে আছে, এটা গোপন না। আমি ইন্ডিয়ান নাগরিকত্ব নেই নাই, জাল কিছু বানাই নাই, ইন্ডিয়াতে আমি বিজেপির শরণাপন্ন হই নাই, আরএসএস এর শরণাপন্ন হই নাই মমতা শরণাপন্ন। এই জিনিসগুলো সারা জীবন বুক ফুলাই বলে দিতে পারবো। তো পিনাকি সাহায্য করছে তো ডিপ স্টেট, সে বলছে একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। পৃথিবীর কোনো দেশ জাতিসংঘ ছাড়া আপনাকে সাহায্য করে ইন্ডিয়া থেকে নিয়ে যেতে পারবে না আপনি যদি জাল পাসপোর্ট না বানান। তাছাড়া কেউ পারবে না, রাইট? না, আইওএম ছাড়া আপনি যাইতেই পারবেন না। অথবা তার ভারতীয় নাগরিকত্ব আছে, অথবা তার ভারতীয় নাগরিকত্ব আছে, ভারতীয় পাসপোর্ট আছে, পাসপোর্ট বানাইছে থাইল্যান্ড গেছে। এই ভাই দেখেন 2000 আমি পিনাকির চেয়ে তো আন্তর্জাতিকভাবে কম আলোচিত না, বরং বেশি আলোচিত, কারণ আমি ডানপন্থী না। আপনি আরো আগে থেকে আলোচিত। আমি 2019-এ জেল খাইটে বাইর হয়ে পরে আমার ফ্লাই করতে লাগছে 2024 সালের আগস্ট, মানে 6 বছর লাগছে। পিনাকি কেমনে 6 দিনে চলে যায় পাসপোর্ট জাল না বানায়? অথবা আরেকটা ইন্ডিয়ান পাসপোর্ট আছে, তার ডান পকেটে বাংলাদেশি পাসপোর্ট, বাম পকেটে সে বাংলাদেশ ইন্ডিয়ান। বাংলাদেশের পাসপোর্ট তো কাজ করবে না, কারণ আপনি যখন ইন্ডিয়াতে অবৈধভাবে ঢোকেন আপনার বাংলাদেশের পাসপোর্টের খেলা শেষ। আমি বলতেছি তাহলে হয় তার পকেটে আরেকটা ইন্ডিয়ান পাসপোর্ট ছিল, অথবা জাল সে বানাইছে না, ইনস্ট্যান্ট বানাইছে। দেখেন আপনি যখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া ঢুকবেন, ভ্যালিড পাসপোর্ট, কিন্তু আপনার তো সিল নাই, ইমিগ্রেশন সিল নাই, আপনি তো ঢোকেন নাই, এন্ট্রি এক্সিট তোর ব্যাপার থাকে। আপনি এক্সিট করবেন কেমন? আপনাকে তো ইয়েতে আটকাই ফেলবে, আপনি যাইতেই পারবেন না। সেটাই তাকে সহযোগিতা করছে এবং অবৈধভাবে গেছে সে। আরেকটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন এইখানে সুব্রত বাইনের কথা, ওর নাম মোহাম্মদ আলী। প্রিয় দর্শক, আপনারা জেনে নেন, আমার ধারণা বাংলাদেশের প্রথম এই শব্দটা আপনারা এই সুব্রত বাইনের নাম জানলেন আসাদ নূরের মাধ্যমে, যে আসাদ নূর তার সাথে ব্যক্তিগতভাবে জেল জীবন, তার সাথে জেলে ছিল এবং কথা হয়েছে, তার নাম মোহাম্মদ আলী, যেটা পত্রিকায় আসে না, কারণ সুব্রত বাইন দিয়ে কখনো হিন্দু বলা হয়। আমি শেখ ফরিদ জানতাম সুব্রত বাইন হিন্দু, হিন্দু সন্ত্রাসী, কিন্তু দেখেন তার নাম মোহাম্মদ আলী। প্রিয় দর্শক, এটা আপনারা জানলেন। এখন এই সুব্রত বাইনকে যেহেতু বলা হয়েছে বাংলাদেশে আনা হয়েছে ইত্যাদি ইত্যাদি, দোষ দিতে হচ্ছে আওয়ামী লীগের। আমার মনে হয় যে আসলে তারাই, জামাতিরাই তারেক রহমানকে মেরে ফেলতে চাইবে, যাতে বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ক্ল্যাশ সৃষ্টি হয়, অথবা ভারতের নাম বলবে যাতে দেশে একটা ঝামেলার সৃষ্টি হয়। তারেক রহমান আমার ধারণা এই ডরে আসতেছে না। এখন কিছু এপিসোড করতে চাই যেখানে সুব্রত বাইনের পুরো ডিটেলটা বলবো। আমি আরেকটা মানে লেজুর বলে দেই, তাহলে আপনার সুবিধা হবে হিসাবটা করতে। সুব্রত বাইন রয়ের উপরে মারাত্মক খ্যাপা, কারণ র তাকে দিয়া ভারতে যে বাংলাদেশি সন্ত্রাসী গেছে তাদের মারাইছে, তারপরে রয় তারা জেলে দিছে। এটা সুব্রত বাইন 6 মাস আমি জেলে ছিলাম, এই 6 মাসে প্রত্যেক দিন সে আমার জন্য বসে থাকতো। তাই নাকি? ডিটেলে বলবো, কারণ সে আমি যখন জেলে যাওয়ার 4 দিন পরে সে একটা মানে সে আমার আইডেন্টিফাই করছে যে এই মাল অন্য কিছু, মানে আমি ওই চুরি টুরি করে জেলে ঢুকে নাই, সে কেমন জানি বুঝছে আর কি। তো আরেকটা মজার বিষয়, শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস আছে না, বাংলাদেশ খুব আলোচিত কিলার, ঢাকা মানে এই যে কাশিমপুর কারাগার 2, গাজীপুরের কাশিমপুর কারাগার 2 এর শার্টসেল পশ্চিম, যারা এই যে গিয়াসউদ্দিন আল মামুন তারেকের বন্ধু, তার সাথে আমি একই সেলে জেল খাটছি। আমার পাশের রুমে ছিল কিলার আব্বাস, হ্যাঁ 34 নম্বর রুমে আমি ছিলাম 34-33। এগুলো কাকতালি হবে, এগুলো একটা বলতে হবে। তো আমি কিলার আব্বাস, এই ইউনূস সরকার আসার আগেই কিলার আব্বাস বের হয়ে গেছে। আমি যখন তার সাথে জেল খাটছি 2017 সালে, তখনও তার নামে কোনো মামলা ছিল না, সে সব মার্ডার মামলা খালাস করে ফেলছিল। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে বৌরে দিয়ে 2টা মামলা দিয়ে রাখছিল, খরপোশের মামলা, যেন সে বের হইলে এনকাউন্টারে না মারা যায়, তারা তো গোয়েন্দারা মাইরে ফেলবে। যদিও সে জেলে বসে মোবাইল আর প্রাইভেসি আমি বললাম না, কারণ সে প্রচন্ড ধার্মিক, কিন্তু আমার নাস্তিক যেন আমার ক্ষতি করে নাই, মানে করার চেষ্টা করছে, গিয়াসউদ্দিন আল মামুন পারে নাই। তো সেই লোক কিন্তু আওয়ামী লীগের অনেক কাজকর্ম ভেতর থেকেই করে দিত। এটা শীর্ষ সন্ত্রাসী, যেখানে কবরে থাকলে ওইখান থেকে তারা অনেক কিছু করতে পারে। এরা দে আর হাইলি ট্যালেন্টেড, দে আর বিউটিফুল। আপনার মনে হবে সন্ত্রাসী, মানে আমি এটা অন্য বিস্তারিত না বললে আমার মানুষ ভুল বুঝবে। তো কখনো এই সুব্রত বাইনের ব্যবহার করতে পারবে না। যেখানে কিলার আব্বাস এখন জেলের বাইরে আছেন, আরামে আছেন, দুধে ভাতে আসেন, সুব্রত বাইন কেন অ্যারেস্ট হইলেন? সুব্রত বাইনকে তো ইন্ডিয়া ডিপোর্ট করে দিয়েছিল, মানে ওই ফরেনার্স অ্যাক্টই সে ছিল ওইখানে, ডিপোর্ট করে দিয়েছে সেই লোকরা। এগুলো আসলে গ্যাং ওয়ারের একটা পার্ট। এইটাকে দেখানো হইতেছে যে শেখ হাসিনা পাঠাইছিল সুব্রত বাইনকে কি ভাই তারেক রহমানকে লন্ডনে মারা, ভাই এটা অসম্ভব। এজেন্সি পাঠিয়ে লন্ডনে কাউকে মারা যায় না। এটা একটা মানে একেবারে শিশুসুলভ বক্তব্য দিয়েছে, তারা একটা ভয় দেখাইতেছে তার মানে। জি, এখন আপনি বিস্তারিত বলেন, আমি সরি ইন্টারাপশনের জন্য, আমি আপনাকে ডালগুলো ধরাই। ভালো করছেন এটা। প্রিয় দর্শক, আমরা এই সুব্রত বাইনের সাথে যে জেল জীবন আমাদের প্রিয় আসাদ নূরের, সেটা আমরা আলাদা এপিসোড করবো। আমরা আবার সেই প্রসঙ্গে ফিরে যাই। আসলে তারেক রহমানকে না আসতে দেওয়ার কারণে কিন্তু জামাত এখানে শতভাগ সুবিধা নিতে পারতেছে। আমি কিন্তু এটা বারবার বলেছি, তারেক রহমান শুধু যেদিন বাংলাদেশে পা রাখবে সেদিন কিন্তু জামাত
সেদিন কিন্তু জামাতের পাত্তাই থাকবে না, কারণ জনগণ ধরেই নিবে যে বিএনপি ক্ষমতায় আসতেছে, কিন্তু জামাত তাকে আসতে দিতেছে না বিভিন্ন রকম পলিসি করে। বিশেষ করে খালেদা জিয়ার আশেপাশে যেরকম পাকিস্তানপন্থী গুলো ঘুরঘুর করতো, এখনো কিন্তু তারেক রহমানের আশেপাশে পাকিস্তানপন্থীরাই ঘুরঘুর করে। তো তার একজনও সুস্থ মস্তিষ্কের মানুষ তারেক রহমানের সাথে তখনও চলে নাই, সম্ভবত এখনো চলে না। যদি চলতো তাহলে তিনি 5 তারিখের পরে বাংলাদেশে প্রবেশ। শিশুও জানে এই মুহূর্তে বাংলাদেশে যদি তারেক রহমান ঢুকতো, তাকে কেউ কিছু করার ক্ষমতা রাখতো না, কেউ না। এই ইউনূস সরকার কিছু করার ক্ষমতা রাখতো না, কারণ তাহলে পুরো রাজনীতি, পুরো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিবর্তন চলে আসতো, ভয়ের কিছু করতো না। এই দেখেন, আপনারা দেখতে তারেক রহমান সহ সবার স্বামীর খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি। এটা মানেটা কি? মানে হলো তুমি যদি নির্বাচনের জন্য চাপ দাও, তুমি যদি ডিসেম্বরে ভোট চাও, আমি কিন্তু তোমাকে এই করব, এই ভয় দেখাইতেছে। বাবর রে, এই যে সম্রাট বাবর, আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সম্রাট বাবর অলিখিত, বুঝছেন? আরেকটা তথ্য দেয় আপনাকে, অনেকে আমাকে বলেছে, মানে আমার কথা বললাম না, যারা বলছে বাবরের সাথে এক সময় তারা ব্রিফকেসের ব্যবসা করতো থাইল্যান্ডে, মালয়েশিয়া। দেখেন, এই ব্রিফকেস বাবর কিন্তু পরে বাংলাদেশে এমপি হয় এবং মন্ত্রী হয়, এবং তিনি জনপ্রিয় এমপি। মানে তিনি এই জেলে থেকেও তিনি যথেষ্ট ভোট পাইতেন, এরকম এমপি সে, আওয়ামী লীগের বলে। যাই হোক, স্বতন্ত্রতাও, স্বতন্ত্র নির্বাচন করে। এখন এই এদেরকে ভয় দেখাচ্ছে, যাতে বাবরকে ভয় দেখাইলে বাবর তখন তারেক রহমান বলবো আপনি আইসেন না, আর ডিসেম্বরে নির্বাচন নিয়ে কথা বললেন না। কিন্তু আপনার কি মনে হয় আসাদ নূর, এই এদের এই ইউনূস সরকারের যে এই বদামি নির্বাচন, এটা কি টিকবে? আপনার কি মনে? আমি আপনাকে এখন প্রশ্ন করি, আপনার কি মনে হয়? না, আমার মনে হয় টিকবে না। আর ইউনূস সরকার কখনোই, সে যদি ইলেকশন করেও চাপে পড়ে, সে কখনো নিরপেক্ষ ইলেকশন করবে না, আমার এটা মনে হয়। তা তো করবেই না, নিরপেক্ষ ইলেকশন করার তো প্রশ্নই আসে না। সে কেন নিরপেক্ষ ইলেকশন করবে? তার এজেন্ডা তো ভিন্ন। তার এজেন্ডা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ভ্যানিশ করা, বাংলাদেশের অর্থনীতিকে ভ্যানিশ করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেওয়া, এগুলো তাদের মাস্টার। বিদ্যুৎ, বন্দর, আমি বলি শুধু তারা যে, আপনারা অনেকে একটা জিনিস আপনার মাধ্যমে আবারও বলি, আমরা শুধু করিডোর আর বন্দর নিয়ে ব্যস্ত আছি, কিন্তু ভিতরে ভিতরে কি হচ্ছে জানেন? একটা তথ্য দিয়ে দিই। ভেতরে ভেতরে বাংলাদেশের যত বিজনেস, তা মুষ্টিমেয় কয়েকটি দেশের সাথে করবে, এরকম পরিকল্পনা করা হয়ে গেছে। আমার কাছে ডকুমেন্টস গুলো আসলে আমি সরাসরি আপনার মাধ্যমে নামগুলো জানিয়ে দেবো, উইথ ডকুমেন্টস। এবং আসলে কিন্তু এগুলো কিন্তু তারা ওই হাতি দাঁতের মতো করিডোর, প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধ দিয়ে করিডোর ঢাকলো, কাজ কমপ্লিট, করিডোর দেওয়া কমপ্লিট। আমার অদ্ভুত ব্যাপার, বাংলাদেশে কিছু কিছু বুদ্ধিজীবী, তার প্রফেসর, তারা লিখে যে পৃথিবীর অনেক দেশকে তো আমেরিকা ঘাটি দিয়েছে, দেশ কি চলে গেছে? আমি তাদের যদি এখন প্রশ্ন করি, ভাই ভারতের ঘাটি দিলে মেনে নেবেন তো? তখন দেখবেন তাদের হাজার হাজার ফিচার লেখা শুরু হবে, লক্ষ লক্ষ পোস্ট, লক্ষ লক্ষ কলাম লেখা হবে, কিভাবে করিডোর দিলে দেশের ক্ষতি হয়, কিভাবে ঘাটি দিলে দেশের ক্ষতি হয়। কিন্তু তাদের পছন্দিদা দেশ আসছে, মানে ভারত না হলেই চলে, কোনো সমস্যা নাই তাদের। আমাদের দেশের রাজনীতি গুলো হচ্ছে কি জানেন, মানে কেউ নিরপেক্ষ না, কেউ না। এমনকি দেশের সার্বভৌমত্ব প্রশ্ন তার ঐক্যবদ্ধ থাকে না, তারা এক এক সময় এক একজনকে ব্যবহার করে। আপনি দেখেন, শেষে ইসলামকে আইনা হেফাজত ইসলাম তো বানাইলই, মানে ইসলাম হলো আল্লাহর, হেফাজত করে মামুনুল মৌলবী নম্বর 501, ঠিক আছে? ইসলাম হলো রাসূলের, মানে মোহাম্মদের, আর ইসলামকে রক্ষা করার জন্য হেফাজত ইসলাম বানাইলো কওমে লুতের মৌলবীরা, ঠিক আছে? বলৎকারী মৌলবীরা হেফাজত ইসলাম নামে সংগঠন বানায়। মানে ইসলামকে হেয় এমন ভাবে করতেছে, মানে ইসলামকে ব্যবহার করতে করতে এমন ভাবে ব্যবহার করতেছে, শেষে বলে ফেললো যে জামাতে ইসলামের ওই মাসুদ আর জামাতের সাদা শকুন, এই শফিকুর আর কোরআন এক। চিন্তা করে দেখেন, মুসলমানরা একটা কথা বলতেছে না। আর যারা ভোট নিয়ে এতদিন লাফালাফি করলো, সেটা বাম হোক, ডান হোক, জামাত হোক, হেফাজত হোক, ভোট না দিতে পারার জন্য মনে হয়েছিল যে তাদের বোধহয় রোজা রাখতে দেয় নাই, তাদের বোধহয় ঈদ করতে দেয় নাই, এত ভোটের জন্য তারা চিল্লাচিল্লি করলো। এখন কিন্তু দেখেন, একটা লোক ভোটের কথা, মানে বোঝা গেল যে বরং এখন ভোটের বিরুদ্ধে বলে। আর আবার সমন্বয়কের একজন নাকি লিখছে, আমি পোস্টটা এখন মনে নাই আমার, সে লিখছে যে এই সরকার নাকি নির্বাচিত সরকার। আপনার কি হাসি আসে না কথাটা শুই না, যে এই সরকার নির্বাচিত সরকার? ওয়েল, আমি এদের পরিণতি খুব খারাপ দেখতে পাচ্ছি শেখ ফরিদ ভাই। মানে এই যে একটু আগে যে ফরাদ মাজার টাজার, এই যে যাদের কথাই বললাম, যে এনআইট সব পালাবে। ওবায়দুল কাদের, আমার তাকে মনে হয় যে তার অবসরে যাওয়া উচিত। সে যে কথাবার্তা বলেছে অতীতেও, দলটাকে নষ্ট করেছে। কিন্তু সর্বশেষ একটা ফোন আলাপে বলছে যে সাংবাদিকদের, যে আমরা কিছু করবো না তো, আপনি এমনিই পালাই যাবেন, কারণ আপনি আকাম করছেন। আপনি তো জানেন, আর কেউ না জানেন, আপনি আকামটা করছেন, পালাবেন। 1971 যেরকম 71 স্বাধীনতার যুদ্ধের পর, আমাদের জয় অর্জনের পর জামাত ইসলামীরা যেভাবে পালিয়ে গেছিল, জিয়াউর রহমান তাদের তারপরে নিয়ে আসছে, সবাই পালাই গেছিল, নিজে থেকে পালাই গেছে। এবং আবার পালাবে, আবারও পালাইতে হবে, আবারও পালাইতে হবে। এমনকি আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, পেটে পাড়াতে পাবলিক গুয়া বের করে দিতে পারে, দুইটাই করতে পারে, দুইটাই ঘটে যেতে পারে। তবে তার কারো ক্ষতি না হোক, সবাই ভালো থাকুক, এটাই আশা করি। শেখ ফরিদ ভাই, জি বলেন। একটা কথা যদি আপনি বলতেন আমাদেরকে শেষের দিকে, তো আমরা যে সামনে কি হইতে পারে, মানে আগামী
1 সপ্তাহের মধ্যে আপনি কি ধারণা করেন বা মানুষকে কি নির্দেশনা দেবেন, কেমন করে সবাই সচেতন থাকবেন? এটা অনেকেরই প্রশ্ন। এটা একটা মারাত্মক প্রশ্ন। উত্তর দেওয়া, এক কথা উত্তর দেওয়া খুব কঠিন। আসলে 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে যদি আমরা বলি, এই ঈদের মধ্যে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। এই 10 দিন যে বন্ধ দেখতেছেন, এই বন্ধ কিন্তু হাতির দাঁতের মতো দেখাইতেছে বন্ধ। আসলে এর মধ্যে অনেক কিছু ঘটবে। এই দেশের জাতীয় অনেক কিছু ঘটে যাবে যা আমরা জানতে পারবো না। হয়তো ঘটে যাওয়ার পরে 2 মাস বা 2 বছর পরে জানবো আমরা। অলরেডি আপনারা শুনেছেন যে বাংলাদেশের 3 বাহিনীর 3 জনকেই দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল হজের কথা বলে। সেটা ফেসবুকে বা পত্রিকায় আসার কারণে তারা সেটা ক্যান্সেল করেছে। রাইট? এটা তো আপনি শুনেছেন। রাইট। যে হ্যাঁ, যাওয়া ক্যান্সেল। কেউ এখন বলতেছে এটা গুজব। আসলে গুজব ছিল না, সত্যই ছিল। পরিস্থিতির কারণে তারা এটা বাতিল ঘোষণা করেছে। এখন আমি মনে করি বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে। প্রথমত হলো, আপনি একা ভালো থাকলে কখনোই দেশ ভালো থাকবে না। দেশ ভালো থাকলেই কেবল আপনি ভালো থাকবেন। আপনার পাশের আশেপাশের বাড়িতে যদি আগুন লাগে, আপনার বাড়িটাও নিরাপদ না। হয়তো আপনার বাড়িতে আগুন লাগবে না, কিন্তু আপনার বাড়িতে আগুন লাগার সম্ভাবনা থাকে। এমনকি সেই বাড়িতে তাপটা কিন্তু লাগবেই। আপনার বাড়িতে কিন্তু তাপটা লাগবেই। আর কিছু না হোক, তাপ লাগবে। তো আমি মনে করি যারা এখন মব ভায়োলেন্স করতেছে, যারা এখন মবের নামে নিজেরা সরাসরি আইন হাতে তুলে নিচ্ছে, এগুলো বিরোধিতা করেন। করতে হবে সাধারণ যারা সচেতন জনগণ। আর যারা নির্বাচন দিচ্ছে না, তাদেরকে বাধ্য করতে হবে নির্বাচন দিতে। কারণ একটি নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে, ততক্ষণ আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক হবে না। যেভাবে চলুক দেশ, অন্তত ল অ্যান্ড অর্ডার থাকবে। আপনি কোর্টে যেতে পারবেন। আপনাকে কেউ যদি জেলের ভিতরে মেরে ফেলে, আপনি সাথে সাথে সেটা মামলা করতে পারবেন। আপনি জানেন যে জেলার অবস্থা কাহিল হয়ে যাবে। যে যারা যারা দায়িত্বে থাকবে তাদের প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা দেখেছি যে হাজতে বিএনপির আমলে একজন ছাত্র নেতা মারা যাওয়ার কারণে সেই পুলিশ অফিসারের ফাঁসি হয়েছিল, আমরা জানি, তাই না? আমি নামটা এখন ভুলে গেছি। সেই পুলিশ কর্মকর্তা খালেদা জিয়ার একান্ত কাছের মানুষ হওয়ার পরেও তার কিন্তু জেল হয়েছিল, সম্ভবত ফাঁসি হয়েছিল, খুব সম্ভবত। রুবেল হত্যা মামলা মনে আছে তো আপনার? না, রুবেল হত্যা মামলা। একটা ছাত্র, খোদ ওই পুলিশ অফিসার কিন্তু খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, সে কিন্তু ছাড় পায় নাই। মানে নির্বাচিত সরকার থাকলে আপনি কোর্টের আশ্রয় নিতে পারবেন, যার জন্য আপনাকে নির্বাচিত সরকার আনতে হবে। আজকে যদি শেখ হাসিনা সরকারও থাকতো, এই সমস্ত ঘটনা ঘটতে পারতো না। তারা হয়তো স্বেচ্ছাচারিতা করতো, অনেক কিছুই করতো, কিন্তু এইরকম মব ভায়োলেন্স অন্তত করতে পারতো না। দেশের দেখেন আপনি বিজনেস নাই, একটা দেশের যাদের মেরুদণ্ড, শিক্ষা শুধু মেরুদণ্ড না। আমাদের বলা হয় শিক্ষাকে মেরুদণ্ড বলা হয়। আমি মনে করি শুধু শিক্ষা না, শিক্ষা তো শিক্ষাই, এডুকেশন ইজ পাওয়ার। আমি এটাকে মেরুদণ্ড শিখাইছি যদি আমাদের। আমি মনে করি একটা দেশের মেরুদণ্ড হচ্ছে অর্থনীতি, ইকোনমি হচ্ছে দেশের মেরুদণ্ড। আর শিক্ষা হচ্ছে, আমি পাওয়ার মনে করি, মানে আরো উপরে স্থান দিতে চাই শিক্ষাকে। তো আমাদের দুইটা জিনিসকে নষ্ট করে দেওয়া হয়েছে, শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনছেন যে এই যে যারা কোটা কোটা নিয়ে আন্দোলন করলো মুক্তিযোদ্ধার কোটা বিরুদ্ধে, তারা কিন্তু এখন এই যে 24-এর কোটায় ভর্তি হতে যাচ্ছে, আপনারা শুনেছেন। 24-এর কোটায় তারা ভর্তি হতে যাচ্ছে, 24-এর কোটায় তারা পাশও করতে যাবে। তো এগুলো একটা দেশের অর্থনীতি, একদিকে অর্থনীতি হলো মেরুদণ্ড, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর এদিকে শিক্ষা হচ্ছে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমাদের একেবারেই মানে আপনাদের বস্তাবন্দি করে ফেলা হচ্ছে। পাওয়ারটা যদি আমরা আলো ধরি, ইলেকট্রিসিটি ধরি, সেটাকে আপনি তাকে ঢেকে দিচ্ছেন কোনো কালো কাপড়ে। তো আমাদের শিক্ষা এবং বাংলাদেশের ইকোনমিকে যদি আর গণতন্ত্রকে আপনি শক্তিশালী করতে চান, অবশ্যই বাংলাদেশকে আপনাকে গণতান্ত্রিক শক্তিকে পাওয়ার আনতে হবে। এর কোনো বিকল্প নাই। জনগণকে সচেতন হতে হবে। আর এই মৌলবাদী শক্তি, এই যে জামাতের যে ভণ্ডামি, ধর্মের লেবাসে তারা এসে যে কথাগুলো বলতেছে, তাদের কথা, আর এই আপনারা দয়া করে শিশুদেরকে মগজ ধোলাই করতে দিয়েন না জামাত শিবির। তাহলে জাতিটা আরো ধ্বংস হয়ে যাবে এবং এমন ভাবে নিচে নেমে যাবে যে আপনি সেখান থেকে তুলতে পারবেন না। বরং আমি মনে করি এখনই 2025-এ যা 24-এ যা ঘটেছে, এটা রিকভারি করতে আমাদের 10-12 বছর লাগবে মিনিমাম রিকভারি করতে। তো শিশুর যদি এখন গণতান্ত্রিক নির্বাচিত সরকার না আসে, দেশটাকে আরো পিছিয়ে যাবে। আমরা আসেন ঐক্যবদ্ধ হন। এই দেশটা যাতে ভালোভাবে চলে, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে, এই দেশটা যাতে সাম্প্রদায়িকতা না থাকে, এই দেশে যাতে গণতন্ত্র থাকে, বাক স্বাধীনতা থাকে, তার জন্য আপনারা সচেতন হন। সচেতন হওয়ার বিকল্প নাই। আপনি তখনই আপনাকে, আজকে মনে করেন না যে ওই জামাতের ওই বদমাইশটা, ওই শিবিরের বদমাইশটা মাসুদ যখন বলছে, কোরআনের সাথে তুলনা করছে তাদের বক্তব্যকে, তাদের দলকে, তখন সংস্কারকে, এটা কেন করতে পারছে? কারণ বাংলাদেশের মানুষগুলোকে অশিক্ষিত রেখেছে, তাদেরকে পশ্চাৎপদ রেখেছে, ধর্মান্ধ রেখেছে। এই জন্যই কিন্তু এটা বলতে পেরেছে। শিক্ষিত আপনার আমার মতো লোক তাহলে কিন্তু এগুলো সে কখনোই বলতে পারতো না। জানে যে ওইখানে তারা কিছু এরকম ধর্মান্ধ স্টুপিড তৈরি করে রাখছে, তাদের কথাগুলো খাবে বলে এগুলো বলেছে, তাই না? নইলে তার বলে নাই যে দেশে যেটা খাবে না সেটা তো কেউ বলবে না। তো আমাদের সবাইকে সচেতন হতে হবে, রাজনৈতিক ভাবে সচেতন। শিক্ষা সচেতনতা আলাদা, পলিটিক্যাল সচেতনতা স্কুলে গেলেই শুধু হয় না, কলেজে গেলে হয় না। একটা গ্রামের সাধারণ মেম্বার, আমাদের গ্রামের অনেক অশিক্ষিত মানুষ আছে যে তারা রাজনীতি এবং জমির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে এত কিছু বুঝে, যেটা আমরা পড়ালেখা করে তাদের সাথে পারবো না। তো সচেতনতা আলাদা জিনিস। রাজনৈতিক ভাবে সচেতন হন, দেশকে রক্ষা করুন, ঐক্যবদ্ধ হন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ করেন। নিজের সন্তানকে 71 সালে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, কিভাবে আমাদের দেশটা হলো সেটা জানেন। কারণ পৃথিবীতে 1971 সালের হাতেই, 1971 সালে বাঙালির হাতে বাঙালি শাসন ক্ষমতা এসেছে। পৃথিবীর ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা বাঙালি ছিল না। যতই উদাহরণ দেখ, তারা ছিল তুর্কি, তার মাতৃভাষা তুর্কি, তার সরকারি ভাষা ছিল ফার্সি। তারা কোনোদিন বাঙালির সাথে মিশেই নাই, কোনোদিনই মিশে নাই এরা।
ওই মুসলমানের কথা বলে মুসলমান তো নির্দিষ্ট এলিট মুসলমানের সাথে চলতো। যাই হোক, বাংলাদেশ অর্থাৎ বাঙালিরা প্রথম 71 সালেই বাঙালি দ্বারা শাসিত হয়েছে, এই ইতিহাস আমাদের জানতে হবে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আপনার আপনি আমাদেরকে সমৃদ্ধ করলেন এবং দর্শকদের জানিয়ে রাখি যে আগামী বৃহস্পতিবার আবার শেখ ফরিদ ভাইয়ের সাথে এই শোতে অর্থাৎ দেশ ও দশের কথায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাংলাদেশের এবং ভারতের দর্শক শ্রোতাদেরকে শুভরাত্রি। শুভরাত্রি।